সো আমরা এখান থেকেই শুরু করছি আর একবার। পিভিসির প্রশ্নটা আমি দিয়েছিলাম, লাস্ট প্রশ্ন আমি কি দিয়েছিলাম? লাস্ট প্রশ্ন জয়দি, লাস্ট প্রশ্ন কি? ধাতব তারের ওপর কিসের আস্তরণ থাকে? পিভিসির আস্তরণ থাকে, এটা আমি বলেছিলাম। এখানে আরেকটা প্রশ্ন পরে লেখো যে ধাতব তারের ওপর পিভিসি বা তারগুলির ওপর পিভিসি বা রবারের আস্তরণ দেয়া হয় কেন? বা এই প্রশ্নটাও লিখতে পারো, কেন ধাতব তারের ওপর এই ধরনের আস্তরণ দেওয়া থাকে? এই ধরনের আস্তরণ বললে তো হবে না, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের আস্তরণ বা রবারের আস্তরণ দেওয়া হয় কেন? তাহলে প্রশ্নটা হলো ধাতব তারের ওপর পিভিসি, স্পিকারটা অফ করে রাখো, পিভিসি বা পলিভিনাইল, পিভিসি বা রবারের আস্তরণ দেওয়া হয় কেন? ধাতব তারের ওপর পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের আস্তরণ দেওয়া হয় কেন? কারণ পিভিসি বা রবার তড়িতের কুপরিবাহী, কুপরিবাহী। তাই পিভিসি বা রবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। পিভিসি বা রবারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, ফলে তড়িৎ পরিবাহী তারটি আমাদের সংস্পর্শে এলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। ওকে, এটা হলো কারণ যে কেন ওর উপরে ওই আস্তরণটা দেয়া হয়। ওকে, সো তারপরে দেখো রয়েছে ধাতব শব্দ এবং অধাতব শব্দের বা সোনারিটি বলা হয় যেটাকে, তার তুলনা। সো প্রয়োজনীয় দ্রব্য হিসেবে আমরা কি নিচ্ছি? লোহা, তামা, অ্যালুমিনিয়ামের তৈরি একটা প্লেট বিভিন্ন রকম, বারকোষ, কাঠের বারকোষ, একটা ছোট কাঠের হাতুড়ি, একটা ক্লিপ, কিছুটা দড়ি। মানে এইভাবে ঝোলাতে হবে জিনিসটাকে, ঝুলিয়ে মানে হাতুড়ি দিয়ে ওকে আঘাত করতে হবে। করলে যদি শব্দ উৎপন্ন হয় তাহলে মানে সেটা ধাতু, যদি শব্দ উৎপন্ন না হয় তাহলে সেটা ধাতু নয়। ওকে, সো আমরা এগোই, দেখি কি হয়। সো পেজ নাম্বার 69, কি করলে ছবির মতো করে ছবির মতো করে একটা প্লেটকে ঝোলাও এবং হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করো, এবং ধাতুগুলোর তৈরি ধাতুগুলো হাতুড়ি দিয়ে একবার আঘাত করো, ধাতুগুলোর তৈরি পাত্র ও কাঠের তৈরি পাত্রে কেমন হয়? কি শুনলে? কি শুনবো? যে ধাতু যেগুলো তাদের ক্ষেত্রে ধাতব শব্দ উৎপন্ন হবে। সো ধাতুর ক্ষেত্রে ধাতব শব্দ উৎপন্ন হবে, আর অধাতুর ক্ষেত্রে এরকম কোনো, আমি এই পাশে লিখছি, এরকম কোনো শব্দ এরকম কোনো শব্দ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এর থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো?
যে ধাতব পদার্থ, ধাতব পদার্থ ধাতব শব্দ উৎপন্ন করতে পারে। অধাতব পদার্থ এরূপ শব্দ উৎপন্ন করতে পারে না। এবার তুমি উপরের ঘটনা থেকে বলো তো, স্কুলের ঘন্টা কি দিয়ে তৈরি? অবশ্যই ধাতু দিয়ে তৈরি হবে, কারণ ধাতু দিয়ে তৈরি না হলে শব্দ উৎপন্ন হবে না। কেন এমন পদার্থ দিয়ে তৈরি? তাহলে প্রশ্ন, স্কুলের ঘন্টা ধাতু দিয়ে তৈরি হয় কেন? স্কুলের ঘন্টা ধাতু দিয়ে তৈরি হয় কেন? স্কুলের ঘন্টা ধাতু দিয়ে তৈরি হয় কেন? হয়েছে? হয়েছে লেখা? এবার সেই ধাতু অধাতুর পার্থক্য, যেখানে মানে পার্থক্য না, বৈশিষ্ট্যগুলো যেখানে লিখেছিলে সেখানে চলে যাও। ধাতুর যেটা আছে সেটাই লেখো যে ধাতু যেখানে আছে সেখানে লেখো যে ধাতুরা ধাতব শব্দ উৎপন্ন করে, আর অধাতুরা এরা ধাতব শব্দ উৎপন্ন করতে পারে না। ধাতুরা ধাতব শব্দ উৎপন্ন করে, অধাতুরা ধাতব শব্দ উৎপন্ন করতে পারে না। ধাতুরা ধাতব শব্দ উৎপন্ন করে, অধাতুরা ধাতব শব্দ উৎপন্ন করতে পারে না। উপরের পরীক্ষাগুলো থেকে তুমি দেখলে শুধুমাত্র পদার্থের ভৌত ধর্ম দিয়ে ধাতু অধাতুকে শনাক্ত করা যায় না, কেননা ধাতু অধাতুদের ভৌত ধর্মের নানা ধরনের মিলও আছে, আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়। মানে সবসময় ধাতুরা ধাতব শব্দ মানে জোরালো শব্দ উৎপন্ন করবে, আর অধাতুরা সেই রকম শব্দ উৎপন্ন করতে পারবে না, এটাও কিন্তু ঠিক নয়। বা শুধু ধাতব শব্দ না, মানে আমরা গ্রাফাইটের ক্ষেত্রে কি দেখলাম, গ্রাফাইট তাপ অতরিতে সুপরিবাহী হয়ে গেল, বা আয়োডিন উজ্জ্বল হয়ে গেল, যে এগুলো দেখলাম যে এগুলো দিয়ে কিন্তু আমরা সবসময় ভৌত ধর্ম দিয়ে, যে ভৌত ধর্মগুলোকে নিয়ে আমরা এর আগে আলোচনা করলাম, কটা করে বৈশিষ্ট্য হয়েছে একটু শুনি। ধাতু অধাতুর কটা করে বৈশিষ্ট্য লিখেছি? 6টা। তাহলে 6টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে কিন্তু আমরা ধাতু আর অধাতুকে সঠিকভাবে শনাক্ত করতে পারছি না। এই 6টাই কিন্তু ভৌত বৈশিষ্ট্য। যেমন সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হলেও পারদ সাধারণ তাপমাত্রায় তরল। আমি প্রশ্ন দিয়েছিলাম একটি তরল ধাতুর নাম লেখো। আমি প্রশ্ন দিয়েছিলাম, আগেই প্রশ্ন দিয়েছিলাম, দেখে নাও, রয়েছে এই যে পারদ সাধারণ তাপমাত্রায় তরল ধাতু। তো একটি তরল ধাতুর নাম লেখো। প্রশ্ন উত্তর ছিল পারদ। গ্যালিয়াম, সিজিয়াম ধাতু হলেও এদের গলনাঙ্ক যথাক্রমে 29.78 ডিগ্রি এবং 28.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রশ্ন, দুটি ধাতুর নাম লেখো যাদের গলনাঙ্ক কম। দুটি ধাতুর নাম লেখো যাদের গলনাঙ্ক কম। দুটি ধাতুর নাম লেখো যাদের গলনাঙ্ক কম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলেও অন্য ধাতুদের মতো কঠিন নয়, অপেক্ষাকৃত নরম, এদের সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়। তাহলে প্রশ্ন, দুটি নরম ধাতুর নাম লেখো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম নরম ধাতু, দুটি নরম ধাতুর নাম লেখো। পরের প্রশ্ন, ধারালো ছুরি দিয়ে কাটা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। ধারালো ছুরি দিয়ে কাটা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। ধারালো ছুরি দিয়ে কাটা যায়
এমন দুটি ধাতুর নাম লেখো। ধারালো ছুরি দিয়ে কাটা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। ওই একই। অধাতুরা সাধারণত অনুজ্জ্বল, কিন্তু কেলাসিত আয়োডিনের উজ্জ্বলতা আছে। কেলাসিত আয়োডিনের উজ্জ্বলতা আছে। এটা আমি দিয়েছিলাম একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো, দিয়েছিলাম কিনা দেখে নাও, যদি না থাকে লিখে নাও। একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো, উত্তর হবে আয়োডিন। কেলাসিত আয়োডিন বা আয়োডিন, একটি উজ্জ্বল অধাতুর নাম কেলাসিত আয়োডিন বা আয়োডিন। কার্বন অধাতু। কার্বন বিভিন্ন রূপে থাকতে পারে, এদের কার্বনের রূপভেদ বলে। কার্বনের রূপভেদ বলতে কি বোঝো? কার্বনের রূপভেদ বলতে কি বোঝো? কার্বনের দুটি রূপভেদের নাম লেখো, একটা হিরে একটা গ্রাফাইট। এই যে রয়েছে কার্বনের রূপভেদের নাম লেখো, একটা হিরে একটা গ্রাফাইট। কার্বনের রূপভেদ বলতে কি বোঝো? কার্বনের দুটি রূপভেদের নাম লেখো। কার্বনের রূপভেদ বলতে কি বোঝো? কার্বনের দুটি রূপভেদের নাম লেখো। হিরে উজ্জ্বল ও প্রকৃতিজাত পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন। প্রকৃতিজাত সবচেয়ে কঠিন পদার্থের নাম লেখো। প্রকৃতিজাত সবচেয়ে কঠিন পদার্থের নাম লেখো। হিরে। প্রকৃতির সবচেয়ে কঠিন পদার্থ হিরে। হিরে তাপের ড্যাশ। হিরে তাপের ড্যাশ কিন্তু তড়িতের ড্যাশ। খুব ইম্পর্টেন্ট। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। হিরে তাপের ড্যাশ কিন্তু তড়িতের ড্যাশ। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। গ্রাফাইট নরম পিচ্ছিল ধাতু, তাপ ও তড়িতের সুপরিবাহী। তাহলে প্রথম একটা প্রশ্ন বললাম হিরে তাপের ড্যাশ কিন্তু তড়িতের ড্যাশ। পরের প্রশ্ন গ্রাফাইট তাপের ড্যাশ, তড়িতের ড্যাশ। গ্রাফাইট তাপেরও সুপরিবাহী, তড়িতেরও সুপরিবাহী। গ্রাফাইট তাপের ড্যাশ তড়িতের ড্যাশ। গ্রাফাইট তাপেরও সুপরিবাহী, তড়িতেরও সুপরিবাহী। ওকে, সো এখান থেকে একটা ছোট্ট পার্থক্য আসতে পারে, গ্রাফাইট আর হীরকের পার্থক্য। তো লিখে ফেলো গ্রাফাইট ও হীরকের পার্থক্য। কতগুলো পার্থক্য রয়েছে দেখো, একটা তাপ আর তড়িৎ দিয়ে তো দুটো রয়েইছে, মানে তাপ দিয়ে একটা, তড়িৎ দিয়ে একটা। আচ্ছা, হিরে উজ্জ্বল, গ্রাফাইট অনুজ্জ্বল। হিরে নরম, গ্রাফাইট শক্ত কঠিন। হিরে পিচ্ছিল, গ্রাফাইট নরম, হিরে কঠিন। গ্রাফাইট পিচ্ছিল, হিরে কিন্তু পিচ্ছিল না। মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্থক্য হয়ে গেল। তাপের তাপ দিয়ে একটা, তড়িৎ দিয়ে একটা, উজ্জ্বল অনুজ্জ্বল দিয়ে একটা, নরম শক্ত দিয়ে একটা, পিচ্ছিল পিচ্ছিল নয় দিয়ে একটা। এতগুলো পার্থক্য হয়ে গেল হিরে আর গ্রাফাইটের পার্থক্য। তারপরে দেখো এমন কোন ধাতুর কথা কি বলতে পারো যা বোতল কাপ প্লেটে এক এক জায়গায় রাখলে এক এক রকম আকার নেবে? মানে কি, বোতল কাপ প্লেটে আমরা কি রাখি? তরল পদার্থ রাখি। তরল পদার্থ রাখলে, বোতলে রাখলে যেরকম আকার নেয়, গ্লাসে রাখলে সেরকম আকার নেয় না, প্লেটে রাখলে সেরকম আকার নেয়। তাহলে তরল ধাতু, তরল ধাতুকে পারদ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে পারদ। ওকে, পরে প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, এখন উত্তরগুলো লিখে রাখো। এমন কোন ধাতুর কথা বলতে পারো কি, বলতে পারো কি যাকে বোতল কাপ আর প্লেটে রাখলে একবার এক এক রকমের আকৃতি দেখাবে? পারো। ওপরে তোমরা যেসব ধাতুর কথা শুনলে তাদের মধ্যে এমন কি কোনো ধাতু আছে যে মে এবং ডিসেম্বর মাসে একই ভৌত অবস্থায় না থাকতে পারে? ডিসেম্বর মাস কিন্তু শীতকাল, মে মাস সাধারণত গরমকাল। সো ওই যে উপরে কিছু ধাতুর কথা আমরা পড়ে আসলাম, ধাতু পড়ে
আসছি, এই যে সিজিয়াম গ্যালিয়াম, এই সিজিয়াম গ্যালিয়াম এর যে গলনাঙ্কটা ছিল ওটা কিন্তু মানে শীতকালে তাপমাত্রাটা ওর থেকে নেমে যায়। তো ওই সিজিয়াম গ্যালিয়াম, সিজিয়াম আর গ্যালিয়াম এই ধাতুগুলোর যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কটার থেকে শীতকালের তাপমাত্রা, আমাদের এখানে শীতকালের তাপমাত্রা 15-15 হয়। সো ওই যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কেও ওই ধাতুগুলো তখন শক্ত থাকে, কঠিন থাকে। বাট যে গরমকাল চলে আসছে, ওই যে তাপমাত্রাটা, আমাদের এখানে তাপমাত্রা 30-35 যখন চলে যায়, তখন কিন্তু এই ধাতুগুলো তরল অবস্থায় থাকে। পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ডের খুব পাতলা পাতের প্রয়োজন হয়েছিল। তোমার কি মনে হয় নিচের কোন ধাতুগুলোকে তিনি বেছে নিয়েছিলেন? দস্তা, সোনা, তামা, লোহা, সোনা এগুলো রয়েছে। তো আমরা জানি সোনাকে সব থেকে পাতলা পাতে পরিণত করা যায়, আমরা আগের দিন পড়েছিলাম। তো তিনি সোনাকেই বেছে নেবেন অ্যাজ ইট ইজ। তো সোনা হচ্ছে রাইট অ্যান্সার। ধরো হিরে গ্রাফাইটের চেয়ে সস্তা হয়ে গেছে, তাহলে তুমি কি ব্যাটারির তড়িৎদ্বার তৈরি করতে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করবে? এখানে কিন্তু একটা খুব মারাত্মক প্রশ্ন এটা। দেখো, হিরে তড়িতের কিন্তু কুপরিবাহী, এই যে হিরে তড়িতের কুপরিবাহী, গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী ছিল। তাই আমরা গ্রাফাইটকে ব্যাটারির তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু হিরের দাম যদি কমও হয়, আমরা কিন্তু হিরেকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করতে পারবো না। আমরা কিন্তু হিরেকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ হিরে তড়িতের কুপরিবাহী। হিরে, হিরে বানানে হয়স্যি দিয়েছে, হিরে তড়িতের কুপরিবাহী, তাই আমরা ওটাকে ব্যবহার করতে পারবো না। ইলেকট্রিক বাল্ব জ্বালালে খুব গরম হয়, বাল্বের ভিতরে সরু তার বা ফিলামেন্ট থাকে, তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এই কাজে টাংস্টেনের কোন ধর্ম গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? প্রথম প্রশ্ন দিয়েছি, বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? উত্তর টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। পরের প্রশ্ন, ফিলামেন্ট তৈরিতে টাংস্টেনের কোন ধর্ম ব্যবহৃত হয়? ফিলামেন্ট তৈরিতে টাংস্টেনের কোন ধর্ম ব্যবহৃত হয়? টাংস্টেনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তা গরম হয়ে আলো বিকিরণ করে। টাংস্টেনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তা গরম হয়ে আলো বিকিরণ করে। এই ধর্মের জন্য কিন্তু মেনলি আমরা বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতুটা ব্যবহার করে থাকি। যদি টাংস্টেনের ভিতর দিয়ে তড়িৎ যায়, তাহলে সেই টাংস্টেন ধাতুটা গরম হয়ে উঠবে। আমরা দেখি যে আমাদের যে ল্যাম্পগুলো বা যে মডার্ন যে এলইডিগুলো আছে, এলইডির কার্যনীতিটা একটু আলাদা যদিও। সো যে বাল্ব, যে তড়িৎ বাল্ব, যে ইলেকট্রিক্যাল বাল্ব, যেগুলো ইলেকট্রিক বাল্ব বলা হয়, সেগুলোর ভিতরে যে একটা তার মতো থাকে, সরু তার, ওটাকে টাংস্টেন দিয়ে তৈরি, ওটাকে বাল্বের ফিলামেন্ট বলে। এবং ওর ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, ওটা খুব গরম হয়ে ওঠে এবং আলো ছড়ায়। ওকে, সো আমরা এগোই এবার নিচের দিকে। সো কোশ্চেনটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? ব্যতিক্রম নিয়ে আলোচনা থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ধাতু অধাতুদের সঠিকভাবে শনাক্ত করতে হলে তাদের ভৌত ধর্ম যথেষ্ট নয়, রাসায়নিক ধর্মও জানা প্রয়োজন। কারণ ভৌত ধর্ম দিয়ে কিন্তু আমরা সবকিছুকে ঠিকঠাক জানতে পারছি না। আমরা ধাতু অধাতুদের ভৌত ধর্ম জানার জন্য যেমন নানা পরীক্ষা করেছি, তেমনই কিছু পরীক্ষার মাধ্যমে আমরা তাদের রাসায়নিক ধর্ম জানার চেষ্টা করব। ওকে, সো প্রথমে দহন নিয়ে একটা পরীক্ষা করছে। সো কি করছে? ধাতু অধাতুগুলিকে বায়ুতে দহন করলে, বায়ুতে দহন করলে কি ঘটে? প্রয়োজনীয় দ্রব্য হিসেবে নিচে ম্যাগনেসিয়াম, ফিতা আর সালফারের গুঁড়ো।
এখানে ম্যাগনেসিয়ামটা কিন্তু ধাতু, সালফারটা কিন্তু অধাতু। ওকে, মানে একটা ধাতু নিয়েছে আর একটা অধাতু নিয়েছে। পাতিত জল, এটা কিন্তু পরীক্ষাগারে খুব ইম্পর্টেন্ট জিনিস। পাতিত জল মানে ইঞ্জেকশন দেওয়ার কাছে যে জলটা ব্যবহার করা হয়, ডিস্টিল ওয়াটার বা পাতিত মানে পাতিত জল। এই পাতিত জল, বৃষ্টির জল যেটা আমরা সাধারণত জলটা ব্যবহার করি সেটা হচ্ছে বৃষ্টির জল। ওকে, তো বৃষ্টির জল এর ভিতরে প্রথম যখন বৃষ্টিটা নামে তখন কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে, যদি অ্যাসিড বৃষ্টি না হয় কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে হালকা হালকা একটু আম্লিক ভাব থাকতে পারে। বাট প্রথম বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে নোংরা ধুলো বালি সেগুলোও কেটে যাবে, যাওয়ার পরে যে বৃষ্টির জলটা, সেই বৃষ্টির জলটা বিশুদ্ধ জল। এই বৃষ্টির জলকেই কিন্তু আমরা পাতিত জল হিসাবে বিভিন্ন আমরা মানে আমাদের স্কুল ল্যাব ট্যাবগুলোতে ব্যবহার করে থাকি। ওকে, সেই পাতিত জল, যে জলটার ভিতরে কোনো রকম আম্লিক বা ক্ষারীয় ধর্ম নেই। ওকে, লাল ও নীল লিটমাস, দুটো 100 ml বিকার, দুটো পোর্সেলিনের বাটি, একটা কাচের ফানেল, ত্রিপদ স্ট্যান্ড, একটা কাচের নল, একটা কাচ দণ্ড বা আলোরক, কিছুটা রবারের নল, একটা ত্রিপদ, একটা স্ট্যাম্প ও ক্ল্যাম্প। আমরা সবগুলো এখানে দেখতে পাচ্ছি। কি করেছে আমরা সেটা একটু নিচে নামলেই বুঝতে পারবো। যে প্রথমত ছবির মতো করে পোর্সেলিনের ছবিটা দেখতে পাচ্ছ উপরে, ছবির মতো করে পোর্সেলিনের পাত্রে, এই পাত্রটার নাম পোর্সেলিনের পাত্র, এই পাত্রটা মানে পোর্সেলিনের পাত্রে ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালাও। ম্যাগনেসিয়াম ফিতা জলে, এটা আমরা আগেও একটা জায়গায় দেখেছিলাম যে ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পড়ালে কি ঘটে সমীকরণ সহলেখ, এটা আমরা আগেও পড়েছি। জ্বালাও। ফিতা জ্বলে লিভে যাওয়ার পর সেই পাত্রে পড়ে থাকা ছাই, আমরা জানি যে ম্যাগনেসিয়াম ফিতা যদি জ্বলে তো কি হবে, এরকম হবে যে এমজি যেটা, সেই এমজি প্লাস O2, 2 mg অরিজিনালি নেবে, সো তৈরি করবে 2 mgO ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এই ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, মানে এই যে পড়ে থাকা ছাই, এই যে ছাই কথাটা বলা হচ্ছে, ছাইয়ের ভিতরে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডটা রয়েছে। তো তার মধ্যে পাতিত জল যোগ করে দিচ্ছে এবং এই দ্রবণে যথাক্রমে নীল লিটমাস ও লাল লিটমাস ডুবিয়ে তাদের বর্ণ লক্ষ্য করো। তাহলে আমরা যদি ওই দ্রবণটা ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা রয়েছে, সেই ম্যাগনেসিয়াম অক্সাইডের ভিতরে যদি আমরা জল যোগ করি MgO, তার ভিতরে যদি H2O জল যোগ করি, সো আলটিমেটলি তৈরি হবে MgOH2। এটার নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রো অক্সাইড। ওকে, সো প্রথম প্রশ্ন, ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করার পর, ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এটা আমরা আগেও দেখেছি, ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে উৎপন্ন হয় হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, যার বর্ণ সাদা। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, কি ঘটে সমীকরণ সহ লেখো। তারপরে এর মধ্যে জল যোগ করলে, এর মধ্যে জল যোগ করলে, এর মধ্যে জল যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এর মধ্যে জল যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এর মধ্যে জল যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো ওর ভিতরে জল যোগ করলে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু একটা ক্ষার জাতীয় বা ক্ষারক জাতীয় পদার্থ, ক্ষারক জাতীয় পদার্থ। ওকে, তো কি ঘটবে সমীকরণ সহ লেখো, তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, তো এখন এই ক্ষারক, ক্ষারক যেটা ক্ষারক জাতীয় পদার্থ, সেই ক্ষারক জাতীয় পদার্থ কিন্তু অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে এবং নীল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না, নীল লিটমাসকে নীলই রাখে।
এটা ক্ষারকের কাজ। ক্ষারক লাল লিটমাসকে নীল করে এবং নীল লিটমাসকে নীলই রাখে। ওকে, সো প্রশ্ন, ক্ষারক লাল ও নীল লিটমাসের কিরূপ পরিবর্তন ঘটায়? ক্ষারক লাল ও নীল লিটমাসের কি রূপ পরিবর্তন ঘটায়? ক্ষারক লাল ও নীল লিটমাসের কি রূপ পরিবর্তন ঘটায়? সো লাল লিটমাসকে নীল করবে, নীল লিটমাসকে নীল করবে, নীল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন ঘটাবে না। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে এই লাল লিটমাসের বর্ণ কি হয়ে যাবে? নীল হয়ে যাবে, আর এই নীল লিটমাসের বর্ণ নীলই থাকবে। তাহলে এই দ্রবণটা কি হবে? এই দ্রবণটা কিন্তু ক্ষারকীয়, ক্ষারকীয় দ্রবণ। ওকে, এবার দ্বিতীয় ছবির মতো করে পোর্সেলিনের পাত্রে, এবার আমরা দ্বিতীয় ছবিটায় চলে যাই। আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিলাম। আমরা দ্বিতীয় ছবিটায় যাব। দ্বিতীয় ছবিটা এই যে পোর্সেলিনের পাত্রের ভিতরে সালফার দিয়েছে, দিয়ে মানে এটাকে তো উত্তপ্ত করতে হয় বা এর ভিতরে আগুন দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সালফারের গুঁড়ো, সেখানে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে, এখানে গ্যাস তৈরি হবে না, এখানে গুঁড়ো পদার্থ তৈরি হবে, ছাই পড়ে থাকবে বলে ওটাকে পাত্রের ভিতরে রেখে জল মেশানো গেছে। কিন্তু সালফারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, SO2। তো সেই SO2 গ্যাসটা তো আর পাত্রের ভিতরে পড়ে থাকবে না, ওটা গ্যাস আকারে বেরিয়ে যাবে। তাই কি করেছে, ওর উপরে একটা ফানেল চাপা দিয়েছে এবং একটা ওই যে রবারের যে পাইপগুলো নিতে বলেছিল, সেই রবারের পাইপ দিয়ে ওই গ্যাসটাকে বের করে এখানে দেখো একটা পাত্রের ভিতরে জল নিচে, এটাও কিন্তু পাতিত জল, ওই একটা কাঁচ নল দিয়ে ওই পাইপ শুদ্ধ গ্যাসটাকে এর ভিতরে চেপে ধরেছে। তাহলে কি হবে, আবার সেই জলের সঙ্গে ওই যে জিনিসটা উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড, তার বিক্রিয়া ঘটবে। তাহলে এখানে আলটিমেটলি কি হবে, এখানে ছিল সালফার, তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া S+O2 এবং SO2-র সঙ্গে যখন আমরা জলের বিক্রিয়া ঘটাবো SO2 প্লাস H2O, সেটা তৈরি হবে H2SO3। SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড, SO2-র নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড, আর H2SO3 যেটা, সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক না কিন্তু অ্যাসিড। ওকে, এখন এখানে সালফিউরিক অ্যাসিডও তৈরি করা যায়, সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। মানে যেটা করতে হয় সালফিউরিক অ্যাসিড তৈরি করতে গেলে, সেটা হচ্ছে SO2 কে আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 তৈরি করা হয়, সেখানে এখানে 2 লাগে, এটাই 2 নিতে হয়। সো ওটা সালফার ডাইঅক্সাইড, আর এটা হলো সালফার ট্রাইঅক্সাইড, এবং এই SO3-র সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হয় H2SO4, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখন এটা তো অ্যাসিড কি করে, অ্যাসিড কিন্তু নীল লিটমাসকে লাল করে, আর লাল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না, তার মানে লাল লিটমাসকে লালই রাখে। এগুলো আমরা আগের ক্লাসেও পড়েছি। তো প্রশ্ন, অ্যাসিড নীল ও লাল লিটমাসের বর্ণের কিরূপ পরিবর্তন ঘটায়? অ্যাসিড নীল ও লাল লিটমাসের বর্ণের কিরূপ পরিবর্তন ঘটায়? অ্যাসিড নীল ও লাল লিটমাসের বর্ণের কিরূপ পরিবর্তন ঘটায়? তাহলে এখন কি বলছে, দ্বিতীয় ছবির মতো করে পোর্সেলিনের পাত্রে সালফারের গুঁড়ো নাও, পোর্সেলিনের পাত্রের উপরে ফানেলটাকে ছবির মতো করে আটকাও, ফানেলের সরু দিক ও কাঁচের নলের একটা রবারের নল দিয়ে যুক্ত করো, যেটা আমি উপরে আমরা করেছিলাম। কাঁচ নলের অপর প্রান্ত বিকারে রাখা জলের মধ্যে ডুবিয়ে দাও। এবার সালফারের গুঁড়োকে আগুন দিয়ে জ্বালাও। সালফার পুড়ে যে গ্যাস উৎপন্ন হলো, সেই গ্যাসটার নাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো, তার কিছুটা জলে দ্রবীভূত হওয়ার পর নীল
লাল ও নীল লিটমাস কাগজ যথাক্রমে ওর ভিতরে ডুবিয়ে দেখতে বলছে কি চেঞ্জ হবে। তা আমরা জানি যে ওই জলের ভিতরে যখন সালফার ডাইঅক্সাইডটা গুলে যাবে তখন কি উৎপন্ন হবে, সালফিউরাস অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তার মানে হচ্ছে ওটা অ্যাসিড তৈরি করবে। সো অ্যাসিড তৈরি করবে, অ্যাসিড লাল লিটমাসকে লাল রাখে এবং নীল লিটমাসকে লাল করে, এবং দ্রবণটা হচ্ছে অ্যাসিড। ওকে, সো আরেকটা প্রশ্ন, সালফারকে বাতাসে দহন করার পর উৎপন্ন গ্যাসকে, সালফারকে বাতাসে দহন করার পর উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করা হলো, উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করা হলো। কি ঘটবে সমীকরণ সহ লেখো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। পুরো সমীকরণ সহ আমি জিনিসটা বর্ণনা করে দিয়েছি, কি ঘটবে সমীকরণ সহ লেখো। ওকে, তো আমি তাহলে এবার নিচের পেজে যাচ্ছি। বলছি, সালফারকে বাতাসে দহন করার পর উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। কি ঘটবে সমীকরণ। সো আমরা যেটা দেখলাম, আমরা ম্যাগনেসিয়াম একটা ধাতু নিয়েছিলাম, সেই ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে তখন তৈরি করছে ধাতব অক্সাইড। এই ধাতব অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করছে তখন তৈরি করছে ক্ষারক। আবার যখন আমরা অধাতু নিলাম সালফার, তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করছে অধাতব অক্সাইড। এই অধাতব অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করছে তখন উৎপন্ন করছে অ্যাসিড। অধাতব অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করছে তখন উৎপন্ন করছে অ্যাসিড। তাই অনেক সময় অধাতব অক্সাইডকে আম্লিক অক্সাইড বলে, আম্লিক অক্সাইড বলে, এবং ধাতব অক্সাইডকে ক্ষারকীয় অক্সাইড বলে। আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও, আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। যে যে অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, বা যে অক্সাইড, আম্লিক মানে অধাতু, অধাতু থেকে তৈরি হবে। সো অধাতুর উদাহরণ কি ছিল, সালফার, তাহলে SO2 হচ্ছে আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। অধাতব অক্সাইডগুলোকে আম্লিক অক্সাইড বলে কেন, আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। অধাতব অক্সাইডগুলোকে আম্লিক অক্সাইড বলে কেন, অধাতব অক্সাইডগুলিকে আম্লিক অক্সাইড বলে কেন। অধাতব অক্সাইডগুলিকে আম্লিক অক্সাইড বলে কেন। ঠিক সিমিলার প্রশ্ন, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। ক্ষারকীয় অক্সাইড আমরা ম্যাগনেসিয়াম নিয়ে করেছিলাম, ধাতব অক্সাইড MgO, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় অক্সাইড বা ধাতব অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। ওর সাথেই প্রশ্ন, ধাতব অক্সাইডগুলিকে ক্ষারকীয় অক্সাইড বলে কেন, ধাতব অক্সাইডগুলিকে ক্ষারকীয় অক্সাইড বলে কেন। তাহলে আমরা অক্সাইডের মেনলি দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে ধাতব আম্লিক অক্সাইড, আরটা হলো ক্ষারকীয় অক্সাইড। ঠিক আছে, প্রশ্ন মানে আরো ভাগ আছে, আরো ভাগ আছে, একটু পরেই দেখো, পরের পেজে রয়েছে প্রশম অক্সাইড, এখান থেকে দেখাই যাচ্ছে। সো সেগুলো নিয়ে আলোচনা করে নিয়ে তারপরে আমি প্রশ্ন দিচ্ছি। ওকে, সো আমি এগোই। কোনো মৌল থেকে উৎপন্ন অক্সাইডের প্রকৃতি কি হবে
থেকে প্রকৃতি কি হয়, প্রকৃতি থেকে আমরা মৌলটি ধাতু না অধাতু চিনতে পারি। কারণ বেশিরভাগ ধাতব অক্সাইডই ক্ষারকীয় এবং বেশিরভাগ অধাতব অক্সাইডই আম্লিক। একটু আগেই এটা নিয়ে আলোচনা করলামও, উদাহরণ দিলামও, প্রশ্ন দিলাম। তবে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক কিন্তু ধাতু, এরা ক্ষারীয় এবং আম্লিক অক্সাইড। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এল আর জেড এরা যদি ধাতু হয়, তাহলে এদের অক্সাইডটা কি উৎপন্ন হওয়ার কথা ছিল? ধাতুর অক্সাইড ক্ষারকীয় হওয়ার কথা ছিল। বাট দেখা যায় এদের অক্সাইডে ক্ষারকীয় ধর্ম এবং আম্লিক ধর্ম উভয় ধর্ম বর্তমান, তাই এদেরকে উভধর্মী অক্সাইড বলে। প্রশ্ন, উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। যে অক্সাইডের ভিতরে অ্যাসিড ধর্ম এবং ক্ষারীয় ধর্ম উভয়ই বর্তমান, তাকে আমরা উভধর্মী অক্সাইড বলবো। ওকে, উদাহরণ অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইডও উভধর্মী অক্সাইড। ওকে, আবার কার্বন মনো অক্সাইড। কার্বন মনো অক্সাইড, কার্বন কি? কার্বন আমরা জানি অধাতু। তো অধাতুর অক্সাইড যদি হয় তাহলে তার কিন্তু আম্লিক অক্সাইড হওয়ার কথা ছিল। বাট কার্বন মনোক্সাইডের আম্লিক বা ক্ষারকীয় কোনো ধর্মই নেই, তাই একে বলা হয় প্রশম অক্সাইড। একে বলা হয় প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। এটা অ্যাসিড ধর্মও দেখায় না, ক্ষার ধর্মও দেখায় না, তাই আমরা বলছি প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। প্রশম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। তাহলে অক্সাইড ক রকমের হলো? 4 রকমের হলো। একটা আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড এবং প্রশম অক্সাইড। এছাড়াও আরো অনেক, এই কটাই মোটামুটি জানলে হবে। তো প্রশ্ন, অক্সাইড কয় প্রকার ও কি কি? প্রশ্ন, অক্সাইড কয় প্রকার ও কি কি? অক্সাইড তাহলে 4 প্রকার আসছে: আম্লিক, ক্ষারীয়, উভধর্মী, প্রশম। 4 প্রকারের সংজ্ঞা, উদাহরণ ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে। জলের সঙ্গে ধাতু অধাতুর বিক্রিয়া। জলের সঙ্গে এবার ধাতু অধাতুর বিক্রিয়া ঘটালে কি ঘটবে সেটা আমরা দেখতে চাইছি। শিক্ষক শিক্ষিকার, নিচের পরীক্ষা শিক্ষক শিক্ষিকার সাহায্য ছাড়া করা যাবে না। এই কেমিস্ট্রি ল্যাবের যে পরীক্ষাগুলো সেগুলো সবগুলোই প্রিলিমিনারি শিক্ষক শিক্ষিকার সাহায্য ছাড়া করা উচিত নয়। কারণ কোন কিসের সাথে কি বিক্রিয়া করে দুর্ঘটনা ঘটাতে পারে বা কি রকম বিক্রিয়া ঘটাতে পারে সেটা আমরা কিন্তু জানি না। ওকে, সো প্রয়োজনীয় দ্রব্য কি নিচ্ছে? লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বন, সালফার। পাতিত জল, উল গ্লাস, এই যে উল গ্লাস দেখতে পাচ্ছ, উল গ্লাস, গ্লাস উল, গ্লাস উল মানে এটা খুব শক্ত হয়। একটি হার্ড গ্লাস টেস্ট টিউব, গ্লাস উল, একটি হার্ড গ্লাস টেস্ট টিউবটা শক্ত হয়, গ্লাস উলের কথা আমি পরে আসছি। এবার কি করছে? একটি রবারের ছিপি, একটা কাচের নির্গম নল, এই যে নলটা দিয়ে গ্যাসটা বেরিয়ে এদিকে আসছে এটা নির্গম নল, একটা সাধারণ টেস্ট টিউব, একটা ক্ল্যাম্প, একটা স্প্রিট ল্যাম্প। ম্যাগনেসিয়াম ফিতা ছোট টুকরো নিয়ে ছবির মতো করে পরীক্ষা করো। জলে ভেজানো গ্লাস উল স্প্রিট ল্যাম্প দিয়ে তীব্রভাবে উত্তপ্ত করা হয়। উত্তাপের ফলে গ্লাস উলে সঞ্চিত জল, মানে ওর ভিতরে ওই যে উপরে যে ছবিটা, এই গ্লাস উলটার ভিতরে তো জল আছে। এবার যে ওটাকে গরম করছি, উত্তপ্ত হচ্ছে, উত্তাপের ফলে গ্লাস উলে যে জলটা সঞ্চিত আছে সেই সঞ্চিত জলটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। এবার ওই জলীয় বাষ্পটা কি করবে? এখান থেকে এই দিকে যাবে, মানে এই টেস্ট টিউব দিয়ে ডান দিকে আসবে এবং জলীয় বাষ্পটা ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসবে। গ্যাসটিকে সংস্পর্শে আসলো, তাহলে কি হলো? সেখানে মানে ওইটুকুনি, নিচের পার্টটা আগে না। কি দেখা গেল? কিছুক্ষণের মধ্যে দেখা যাবে টেস্ট টিউবে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে, যা জলকে সরিয়ে গ্যাস জারে জমা হচ্ছে। মানে দেখো এখান, এই ম্যাগনেসিয়ামের সাথে জলীয় বাষ্পের যে বিক্রিয়া সেটা যদি আমি একটু লিখে যাই তারপরে বোঝাতে সুবিধা হবে। তো যেটা হবে সেটা যে ম্যাগনেসিয়াম Mg প্লাস 2H2O জলীয় বাষ্প তৈরি হবে MgOH2 প্লাস H2। এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমরা আগেও জানি। এই যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসটা কি হবে?
এই পাইপ দিয়ে এর ভিতর দিয়ে এখান থেকে চলে এসে এখানে চলে আসবে। এবার হাইড্রোজেন গ্যাস কি জলের চেয়ে, মানে জলে অদ্রাব্য এবং জলের চেয়ে হালকা। হাইড্রোজেন সবচেয়ে হালকা। হাইড্রোজেন জলে অদ্রাব্য এবং জলের চেয়ে হালকা। ওকে, সো জলের চেয়ে যদি হালকা হয় তাহলে হাইড্রোজেন গ্যাস উপরে থাকবে, জল নিচে থাকবে। তাহলে জলের নিচে যদি হাইড্রোজেন গ্যাস ছাড়া হয় তাহলে ও কিন্তু বুদবুদ আকারে জলের উপরে চলে আসবে এবং জলকে সরিয়ে ও নিজের জায়গা করে দেবে। তাহলে সেটাই বলছে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে বি টেস্ট টিউবে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে এবং যা জলকে সরিয়ে গ্যাস জারে জমা হচ্ছে, মানে গ্যাস ওই যে জারটা যে বি, মানে উপরের যে গ্যাস জারটা ওখানে জমা হচ্ছে। গ্যাসটিকে কি বলে তোমার মনে হয়? হাইড্রোজেন। হাইড্রোজেন। ম্যাগনেসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া আমি তো করেই দিয়েছি, সো সমতা বিধান করতে বলেছে। তো আমি তার আগে আরেকটা টেস্ট নিচে রয়েছে, সেটাই আমি যাব। তো দেখো কি রয়েছে। এবার গ্যাসটাকে নিয়ে আগুনের কাছে ধরা হলো। আমি আগের দিনই বলেছিলাম যে হাইড্রোজেন গ্যাস H2 যে গ্যাসটা, সেই H2 গ্যাসটা নিজে দাহ্য দহনে সহায়ক নয়। দহনে সহায়ক নয়, নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। সো এই গ্যাসটাকে নিয়ে যদি আগুনে ধরা হয় তাহলে কি হবে? গ্যাসটা আগুনের শিখার সংস্পর্শে এলে এই নীলচে শিখায় খুব অল্প সময়ের জন্য শব্দ সহ দপ করে একবারেই জ্বলেই নিভে যাবে। মানে যে কাঠিটা দিয়ে আমরা গ্যাসটা কিন্তু সাথে সাথেই নিভে যাবে। যে কাঠিটা দিয়ে জ্বালাবো সেই কাঠিটার সাথে সাথেই নিভে যাবে, বাট গ্যাসটা জ্বলবে। এবার হাইড্রোজেন গ্যাসটা খুব অল্প পরিমাণে তৈরি হবে, সে অল্প পরিমাণে গ্যাসটা অল্প কিছুক্ষণ জ্বলবে, জ্বলে সাথে সাথেই একটা শব্দ সহ জ্বলে সাথে সাথেই নিভে যাবে। সো আমরা বিক্রিয়ার সমীকরণ তো একটু আগেই সমতা বিধান সহ সমীকরণ এখানে দেখেছি, হাইড্রোজেন বসেছে। সো প্রশ্ন, ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া ঘটালে কি ঘটে সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত জলীয় বাষ্পের সহযোগে বিক্রিয়া ঘটালে কি ঘটে সমীকরণ সহ লেখো। হয়ে গেলে বলবে। ওকে, সো সমীকরণ দেখতেই পাচ্ছ। সো এবার আমরা এগোই একটু। সো জলের সঙ্গে লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোনা, রূপা, তামা, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি ধাতু, কার্বন, সালফার, আয়োডিন প্রভৃতি অধাতু নিয়ে এই একই পরীক্ষা করতে হবে। তবে সাবধান, সোডিয়াম জলে দিলে কিন্তু আগুন লেগে যায়। সেই জন্য কিন্তু এই পরীক্ষাগুলো সবসময় নিজেরা করতে যাওয়াটা উচিত নয়। ওকে, তো এখানে কি বলছে দেখো, সোডিয়াম সেই কথাটাই বলছে, পটাশিয়াম ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। এই তাপে ধাতুতে আগুনও লেগে যেতে পারে। প্রশ্ন, কোন কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে? কোন কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে? সোডিয়াম, পটাশিয়াম। কোন কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে? ক্যালসিয়ামের ক্ষেত্রে ঠান্ডা জলের সঙ্গে তীব্রতা অনেক কম। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা ঠান্ডা বা গরম জল এর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু লোহা, জিঙ্ক স্টিমের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে প্রশ্ন, দুটি ধাতুর নাম লেখো যারা ঠান্ডা জল কিংবা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে। দুটি ধাতুর নাম লেখো যারা ঠান্ডা জল কিংবা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া। ঠান্ডা জল কিংবা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে। ঠান্ডা জল কিংবা গরম জলের সাথে বিক্রিয়া করবে না কে? লোহা, জিঙ্ক করবে না, কিন্তু ও স্টিমের সাথে বিক্রিয়া করবে করে অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস দেবে। তাহলে দুটি ধাতুর নাম লেখো যারা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করবে না, গরম জলের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু
যে স্টিম জলীয় বাষ্প তার সঙ্গে বিক্রিয়া করবে। তারপরে দেখো আরেকটা রয়েছে সীসা, তামা, সোনা, রূপা, এরা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। আমরা সোনার গহনা ইউজ করি, জলের সাথে যদি বিক্রিয়া করতো তাহলে হয়ে যেত। তো দুটি ধাতুর নাম লেখো যারা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না, মানে এরা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, গরম জলের সাথেও বিক্রিয়া করে না। তাহলে দুটি ধাতুর নাম লেখো যারা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। দুটি ধাতুর নাম লেখো যারা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। ওকে, সো সীসা, তামা, সোনা, রূপা, এগুলো হচ্ছে উত্তর। জলের সঙ্গে ধাতুগুলির বিক্রিয়ার সমীকরণ শূন্যস্থান পূরণ করে সমতা বিধান করো। তাহলে নিচে আমাদের কিছু সমীকরণ দিয়েছে আশা করছি। আমরা নিচে যাই, দেখতে পাচ্ছি তিনটে সমীকরণ রয়েছে। ক্যালসিয়াম প্লাস Ca প্লাস H2H2O কি তৈরি করছে? CaOH2 প্লাস H2, 3Fe প্লাস 4H2O। এটা যদি আমরা করি, সো অরিজিনালি 2Fe দিয়েও হয়, এখানে Fe3O2 হয়েছে, O4 Fe3O4 হয়েছে, তাহলে এখানে কি থাকবে? 2H2 থাকবে। ওকে, এটা আরও অন্যভাবে হতে পারে যে 2Fe প্লাস 3H2O যদি আমরা নিই তাহলেও হবে। সো সেক্ষেত্রে Fe3O2 Fe2O3 প্লাস 3H2 হবে। ওই ফেরাস ফেরি যেটা আমরা জানি যে আয়রনের দুটো যোজ্যতা দেখা যায়, এটা আমরা আগে পড়েছি। তো সেই জন্য কিন্তু দুরকমভাবে বিক্রিয়া করবে। Zn প্লাস H2O Zno প্লাস H2 তৈরি করবে। Zn প্লাস H2O Zno প্লাস H2 তৈরি করছে হাইড্রোজেন গ্যাস। এবং এই হাইড্রোজেন গ্যাসগুলোর পাশে কিন্তু আমাদের তীর চিহ্ন দেওয়া উচিত, যেহেতু এগুলো গ্যাস, তো গ্যাস আকারে কিন্তু বেরিয়ে যাবে। ওকে, সো ধাতু অধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া এবার কিভাবে ঘটছে সেটা আমরা দেখতে চাইছি, যে ধাতু অধাতুর সঙ্গে অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি ঘটবে। সো কি নিয়েছে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছে, এবং লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তামা প্রভৃতি ধাতু, আর অধাতু হিসাবে নিয়েছে কয়লা, সালফার প্রভৃতি অধাতুকে নিয়েছে। তো দেখা যাক কি ঘটছে। অধাতুর টুকরো নিয়েছে, দেখো ABCDEFG পর্যন্ত কটা টেস্ট টিউব নিয়েছে? 7টা টেস্ট টিউব নিয়েছে। ABCDEFG পর্যন্ত 7টা টেস্ট টিউব নিয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে অর্ধেক লঘু সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড পরীক্ষাগারে বিক্রিয়া করানোর সময় সে অ্যাসিড যাই হোক, লঘু হোক, গাঢ় হলে তো কোনো কথাই নেই, লঘু হলেও সেটা কিন্তু অ্যাসিড, সাবধানে ব্যবহার করতে হবে। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও। এবার ABCDEFG তে যথাক্রমে প্রথমটায় দিয়েছে, এতে দিয়েছে লোহা, আয়রন, এতে আয়রন, বিতে ম্যাগনেসিয়াম, সিতে অ্যালুমিনিয়াম, ডিতে জিঙ্ক, ইতে কপার, মানে এই পর্যন্ত ধাতু। শেষে এফে হচ্ছে সালফার, আর জিতে হচ্ছে কার্বন। সম ওজনের ছোট ছোট টুকরো যোগ করো। কোন টেস্ট টিউব থেকে গ্যাস নির্গত হলো আর গ্যাস নির্গত হওয়ার হার লক্ষ্য করো। গ্যাসটা বর্ণহীন, গন্ধহীন, আগুন দিলে একবার নীল শিখায় জ্বলে শব্দ করে লিভে যায় কিনা, এই সমস্ত দেখতে বলেছে। তো আমরা ধাতু যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ABCDE, এগুলোতে ধাতু দিয়েছি, এবং FG-তে দিয়েছি অধাতু। তো FG-র কোনো প্রশ্নই আসছে না। এবং ইতে যে ধাতুটা দেওয়া হয়েছে সেটা কপার, এই কপারটাও একটু ব্যতিক্রম দেখা যায়। সো আমরা দেখবো যে ABCD থেকে টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে গ্যাস নির্গত হলো, আর EFG থেকে গ্যাস নির্গত হলো না। কপার যদিও ধাতু, তাহলে ও কিন্তু কোনো গ্যাস নির্গত হলো না। এবং বিতে কাকে দিয়েছিলাম? ম্যাগনেসিয়াম থেকে সবথেকে দ্রুত গ্যাস নির্গত হলো। সো নির্গত গ্যাসটি কি? হাইড্রোজেন H2, কারণ আমরা একটু পরেই সব সমীকরণগুলো লিখবো। এর মধ্যে রয়েছে কি? Fe, লোহা, 2HCl, FeCl2 প্লাস H2। ম্যাগনেসিয়াম, এখানেও আমাদের লাগবে 2HCl। হ্যাঁ বলো। ওকে, ঠিক আছে, আমি তবু করে দিচ্ছি। MgCl2 প্লাস H2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2Al লাগবে আর 6HCl নিতে হবে। তো তৈরি হবে Al2AlCl3, আর এখানে তৈরি হবে 3H2। Zn এর ক্ষেত্রে জাস্ট 2HCl নেব আমরা। সো ZnCl2
প্লাস H2। আলটিমেটলি ব্যালেন্স করার জন্য সংখ্যাগুলো নেওয়া হয়েছে। এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং গ্যাসটা আমরা জানি যে একবার নীল শিখায় জ্বলে লিভে যায়। ওকে, সো প্রশ্ন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এর সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। প্রত্যেকটা সমীকরণ এবং হাইড্রোজেন গ্যাস বের হবে। এদের মধ্যে, ওর সাথেই লিখবে, এদের মধ্যে কোন ধাতুটির সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দ্রুত ঘটে। এদের মধ্যে কোন ধাতুটির সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দ্রুত ঘটে। এদের মধ্যে কোন ধাতুটির সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দ্রুত ঘটে। এদের মধ্যে কোন ধাতুটির সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দ্রুত ঘটে। ওকে, সো আমি সবই উত্তর এখানে দেখা যাচ্ছে, এগোচ্ছি নিচের দিকে। তোমরা জেনেছো যে জিঙ্ক ধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্কের লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। জিঙ্কের লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে কিন্তু নাইট্রিক অ্যাসিড নিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। ওকে, এটা একটা মানে এটাই পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুত করা হয় এই নীতিটার সাহায্যে, যে জিঙ্ক ধাতুর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্কের কোনো একটা লবণ উৎপন্ন হবে। কিন্তু আমরা যদি ওই জায়গাটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে আমরা যদি জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু আর ওটা আমাদের মানে হাইড্রোজেন গ্যাস আমরা পাবো না। ওক্ষেত্রে এটা আমাদের মানে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির যে নীতি, সেখানে আমরা দেখব যে কেন হয় না। সেটা এই চ্যাপ্টারের এখনকার টপিক না, সেটা আমরা ওখানে গিয়ে দেখব। এবং এক্ষেত্রে এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে নাইট্রিক অ্যাসিড নিলে উৎপন্ন হয় না। এই পরীক্ষায় সোডিয়াম পটাশিয়াম নিয়ে করা উচিত নয়, কারণ আমরা জানি সোডিয়াম পটাশিয়াম ইজ ডেঞ্জারাস। কারণ জল পেলেই, জল হোক অ্যাসিড হোক যাই পাবে, তীব্র বিক্রিয়া ঘটাবে কিন্তু, এবং নিরাপদ নয়। ওকে, এবং বিভিন্ন ধরনের ধাতুতে লঘু অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের ক্ষমতা দেখে তাদের দেখা যায় সব ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা সমান নয়। আমরা একটু আগে পেলাম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু এই সক্রিয়তাটা বেশি। আমরা যে কটা ধাতু নিয়ে পরীক্ষা করেছিলাম, আমরা কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এদেরকে নিয়ে পরীক্ষা করিনি, কারণ এটা ডেঞ্জারাস, এরা আরো দ্রুত বিক্রিয়া করবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ওদের থেকে ম্যাগনেসিয়ামটা তুলনায় কম, বাট যে কটা নিয়ে আমরা করেছিলাম তার মধ্যে ম্যাগনেসিয়ামটা বেশি। সো হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তার ক্রম নিচে দেওয়া হলো। এটাকেই বলা হয় সক্রিয়তার শ্রেণী। সক্রিয়তার শ্রেণীটা মুখস্থ রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা এবার আমি যাচ্ছি, কারণ এটা মুখস্থ অনেক সময় রাখতে হয়, উঁচু ক্লাসে তো লাগবেই। কে এন এ সি এ এম জি এ এল জেড এন লিখে নেবে, এফি পিবি। হাইড্রোজেনটা এখানে উজ্জ থাকবে, মানে হাইড্রোজেনটা মনে রাখতে হবে, পিবির পরে বসবে সিইউ এইচ জি এজি এইউ। তো শর্টকাটটা হচ্ছে কেতে কাল, এনেতে না, সিএতে কাকা, কাল না কাকা, মঙ্গল। ঠিক আছে, মং এমজি গল এর মঙ্গল। জেড এনে জানে, মঙ্গল যান,
মঙ্গল জানে, এফিতে ফেরেন, ফেরেন, এফি ফেরেন, মঙ্গল জানে ফেরেন, কাল কাকা না মঙ্গল জানে ফেরেন, কাল কাকা মঙ্গল জানে ফিরল। পিবি পুবুদের, পুবুদের, পুবু একজনের নাম। সিইউ কুকুর, কুকুরটা। এইচজি মানে পারদ, যেটাকে আমরা মারকারি বলি, মারে কুকুরটাকে, কুকুরদের কুকুরটাকে মারে। এজি মানে রূপো, তাই বলছি রূপ। আর এইউ মানে সোনা, রূপসোনা, রূপসোনা একজনের নাম। সো আলটিমেট ছন্দটা কি হলো, কাল না কাকা মঙ্গল জানে ফেরেন। সাবধান, মঙ্গলের ভিতরে কিন্তু দুটো লুকিয়ে রয়েছে, একটা এমজি মং, এমজি গল এল। সো মঙ্গল জানে ফেরেন, পুবুদের কুকুরটা মারে রূপসোনাকে, মানে পুবুদের কুকুরটাকে মারছে রূপসোনা। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এই সক্রিয়তা শ্রেণীটা মুখস্থ রাখতে পারছি। এবং এই সক্রিয়তা শ্রেণীর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই সক্রিয়তা শ্রেণীর বাঁ দিকের যে ধাতু আছে সেটা সবচেয়ে সক্রিয়, মানে এই দিকটার ধাতুগুলো সবচেয়ে সক্রিয়, এবং এই দিকে গেলে আস্তে আস্তে সক্রিয়তার ক্রমটা কমবে, এদিকে গেলে আস্তে আস্তে সক্রিয়তার ক্রমটা কমবে। ওকে, সো তোমরা এটা লিখে নাও, আমি এগোবো। হয়েছে জয়তী, এটা কি আগে বলেছিলাম আমি? আচ্ছা, লিখে নিয়েছো পুরোটা, এটা কিন্তু মুখস্থ অনেক সময় রাখতে হবে এবং উঁচু ক্লাসেও কাজে লাগবে। সো আমি এগোচ্ছি, হয়ে গেছে তো? ওকে, সো সক্রিয়তা ক্রম থেকে জানা যায় যে হাইড্রোজেনের বাদিকে যারা আছে, দেখতে পাচ্ছ হাইড্রোজেন কোথায় আছে, ওই যে সিইউ, হাইড্রোজেনের পিবি, পিবি বাদিকে যারা আছে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। আবার তালিকায় বাদিকে থাকা কোনো মৌলের, জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে দুটো ইম্পর্টেন্ট কথা এখানে বলছে। হাইড্রোজেনের বাদিকে আছে তারাই লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। তাহলে প্রশ্ন দিতে পারে, সক্রিয়তা শ্রেণীর দুটি উপযোগিতা লেখো বা তাৎপর্য লেখো। প্রশ্ন, সক্রিয়তা শ্রেণীর দুটি তাৎপর্য লেখো, সক্রিয়তা শ্রেণীর দুটি তাৎপর্য লেখো। সো সক্রিয়তা শ্রেণীর তাৎপর্য এগুলো যে আমরা সক্রিয়তা শ্রেণী থেকে এই হাইড্রোজেনের বাদিকে যারা আছে তাদের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন উৎপন্ন করতে পারছি। আবার তালিকার বাদিকে থাকা কোনো মৌল ডান দিকে থাকা কোনো মৌলের যৌগ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারে, এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট। সো দুটো তাৎপর্য, একটা প্রথম তাৎপর্য যেটা আমি দাগ মারলাম যে বাদিকে, যেটা আমি বললাম, আর বাদিকে থাকা কোনো মৌল ডান দিকে থাকা কোনো যৌগ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারবে। ওকে, সো আমি অ্যাজ এ এক্সাম্পল তো নিচে রয়েওছে, সো তারপরে আমি আরো কিছু মানে এক্সাম্পল আমি দিয়ে বলবো। সো প্রথমত, কপার সালফেটের দ্রবণে পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে লোহার পেরেকের গায়ে লালচে বাদামি রঙের কপারের আস্তরণ পড়েছে। তো প্রথম প্রশ্ন, কপার সালফেটের দ্রবণে পেরেক ডোবালে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। কপার সালফেটের দ্রবণে পেরেক ডোবালে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। এই হচ্ছে সমীকরণ, সি এফি প্লাস সিউএসও4, এফিএসও4 প্লাস সিউ। কপার সালফেটের দ্রবণে পেরেক ডোবালে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। এবার যেটা ছিলাম আমরা, কাল না কাকা মঙ্গল জানে ফেরেন, সবকটাই মনে হয় পেয়ে গেছি, এফি আর সিইউ পাইনি, পুবুদের কুকুরটা পেয়ে গেছি। পজিশন দুটোকে আমি মার্ক করে নিই, এই হচ্ছে আমাদের এফি আর এই হচ্ছে আমাদের সিইউ। সো এটা বাদিক, এটা ডান দিক। তো নিয়মটা কি বললো, তালিকার বাদিকের কোনো ধাতু মানে লোহা ডান দিকের কোনো ধাতুর কম্পাউন্ড মানে সিইউএসও4, সিইউ এর কোনো একটা কম্পাউন্ড সিইউএসও4 থেকে ওই সিইউকে বের করে দিতে পারবে, সিইউকে বের করে দিতে পারবে। তাই তো করলো, এফি সিইউএসও4 থেকে দেখো সিইউকে বের করে দিল এবং নিজে এফিএসও4 করে দিল। সেখান থেকে আর একটা প্রশ্ন আসে, যে প্রশ্ন,
কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড ডোবালে, কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড ডোবালে কপার অধক্ষিপ্ত হয়। কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড ডোবালে কপার অধক্ষিপ্ত হয়, কিন্তু ফেরাস সালফেট দ্রবণে কপার দণ্ড ডোবালে, আবার বলছি, কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড ডোবালে বা লোহার দণ্ড ডোবালে কপার অধক্ষিপ্ত হয়, কিন্তু ফেরাস সালফেট দ্রবণে কপার বা কপার দণ্ড ডোবালে আয়রন বা লোহা অধক্ষিপ্ত হয় না কেন? কিন্তু ফেরাস সালফেট দ্রবণে কপার দণ্ড ডোবালে আয়রন অধক্ষিপ্ত হয় না কেন? কারণ ওই যে আয়রন এই দিকটা তো বেশি সক্রিয়, আর এই দিকটা তো কম সক্রিয়। সো বেশি সক্রিয় কোনো ধাতু কম সক্রিয় কোনো ধাতুর কোনো যৌগ থেকে ওই ধাতুকে অপসারিত করে দিতে পারবে। তার মানেই আমাদের নিয়ম যেটা ছিল, বাঁদিকে থাকা কোনো মৌলেও ডান দিকের কোনো মৌলের যৌগ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারবে। আলটিমেটলি গুলিয়ে বললে, বেশি সক্রিয় কোনো ধাতু কম সক্রিয় কোনো ধাতুর যৌগ থেকে ধাতুকে অপসারিত করতে পারে, কিন্তু উল্টো ওটা পারে না। কম সক্রিয় কোনো ধাতু বেশি সক্রিয় ধাতুর কোনো যৌগ থেকে তাকে অপসারিত করতে পারে না। কম সক্রিয় ধাতু সিইউ, বেশি সক্রিয় ধাতু এফি। সিইউ কিন্তু কখনো এফিএস ওপর থেকে এফিকে অপসারিত করতে পারবে না। ওকে, দ্যাট ইজ দ্য মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। উঁচু ক্লাসে প্রচুর জায়গায় কিন্তু এটা আছে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে। তোমরা ধাতু অধাতুর বেশ কিছু ধর্মের কথা জানলে, এবার তোমরা ধাতু অধাতুর তৈরি বিভিন্ন জিনিসের নাম লেখো এবং কোন ক্ষেত্রে ওদের কোন ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে তা নিচের সারণীতে লেখো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকা তোমাদের সাহায্য করবে। আমি এটা ক্লিয়ার করি, দেখি কতটা বাকি আছে এখন আমাদের। 73, 74, 75, 76, ঠিক আছে, এই 78 পর্যন্ত ঠিক আছে। আশা করছি আজকে দেখা যাক কতটা হয়, দেন না হলে পরের দিন আমরা শেষ করে আমরা এবার অঙ্কের দিকে যাব, কারণ অনেকদিন অঙ্ক হচ্ছে না। অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান একটা চ্যাপ্টার শেষ হলো, বাট অঙ্কটা অনেকদিন হচ্ছে না। অঙ্কের দিকে যেতে হবে পরে আবার। ঠিক আছে, সো প্রথমত লোহা, মৌলের নাম লোহা। মৌল দিয়ে কি জিনিস তৈরি করলে সেরকম একটা জিনিসের নাম আমাদেরকে বলতে হবে। সেই এক্ষেত্রে মৌলের কোন ধর্মকে মানুষ কাজে লেগেছে, ওই জিনিসটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। তা আমরা মৌল দিয়ে, লোহা দিয়ে কি বানাই? লোহা দিয়ে লাঙলের ফলা বানাই, লাঙলের ফলা। আমি এখানে অনেকগুলো লিখতে পারি, তো আমি জাস্ট একটা লিখলাম। কি কাজে আমরা ব্যবহার করি? এটা কৃষি কাজে ব্যবহার করি, কৃষি কাজে। এবং এক্ষেত্রে মানুষ কোন ধর্মকে ব্যবহার করেছে? কাঠিন্য। শুধু কাঠিন্য না, লাঙলের ফলা মানে জলের সাথে বিক্রিয়া লোহা খুব কম অবশ্যই করে, জং পড়ে যায়, রাস্ট বলে এটাকে, মরিচা। সো সেটা তো হয়। তো মেনলি কাঠিন্য ধর্মের জন্যই, সেই জন্যই লাঙলের ফলা দিয়ে আমরা চাষবাস করতে পারি। তামা বা কপার, লোহার চিহ্ন আমরা জানি এফি, তামা হচ্ছে সিইউ। তামা বা কপার দিয়ে আমরা কি বানাই? বৈদ্যুতিক তার বানাই, বৈদ্যুতিক তার বানাই। তাহলে এটা কি ধর্ম? তড়িৎ পরিবহন ধর্ম আমরা এখানে ব্যবহার করছি, তড়িৎ পরিবহন ধর্মটাকে ব্যবহার করছি। এবং এটা দিয়ে আমরা কি কাজ করি? আমরা তড়িৎ পরিবহনে আমাদের সাহায্য করে। অ্যালুমিনিয়ামের সংকেত আমরা জানি এল। তো অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কি বানাই? আমরা অ্যালুমিনিয়াম রান্নার বাসনপত্র, তৈরিতে ব্যবহার হয়। এখানে আমরা কোন ধর্মকে ব্যবহার করছি? যে তাপের সুপরিবাহী। এবং কি কাজে ব্যবহার করা হচ্ছে? যে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে, রান্নার কাজে। মানে এখানে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে আরো অনেক কিছু বানানো যায়। অ্যালুমিনিয়ামের তার হয়, রাস্তায় যে বৈদ্যুতিক তারগুলো থাকে সেগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের। তারপরে এরোপ্লেনের যে কাঠামোটা, সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের। ওকে, সো এগুলো অনেক কিছুই হতে পারে। তো সেগুলো আলাদা আলাদা ধর্মের জন্য। আমি একটা করে জায়গা নেই বলে জাস্ট শর্টে লিখছি। সীসা,
সীসার সংকেত কি? পিবি। পিবি যেটা আমরা পুবুদের বলে এসেছিলাম। তো সীসার দিয়ে আমরা কি করি? সীসা দিয়ে আমরা বানাই হচ্ছে বৈদ্যুতিক তারও বানাই, আর লেড ব্যাটারি, ব্যাটারি তৈরিতে আমরা সীসা ব্যবহার করি। সো ব্যাটারি, ব্যাটারি বানাই। কোন ধর্মকে ব্যবহার করছি এখানে? অবশ্যই তড়িৎ সুপরিবাহিতা, তড়িৎ সুপরিবাহিতা ব্যবহার করছি। এবং কি কাজে ব্যবহার করছি? বিদ্যুৎ উৎপাদনে বা বিদ্যুৎ ব্যবহারে, এরকম কোনো কিছু করতে, বিদ্যুৎ পরিবহনেই হোক বা উৎপাদনে ব্যবহার করছি। ওকে। এবং আরো অনেক কিছু আছে, গাড়ির ঝাঁকুনি কমাতেও কিন্তু লেডের, ট্রাই ইথাইল লেড, পরে এখন যদি লেখা সম্ভব না হয় তো আমি জাস্ট লিখে দিচ্ছি, দরকার নেই, লিখে নাও। টেট্রা ইথাইল, টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড, লয়কার ড, টেট্রা ইথাইল লেড, যেটাকে আমরা সংক্ষেপে বলি টিইএল, টেল, টেট্রা ইথাইল লেড। সংকেতটা হচ্ছে C2H5O4 পিবি। এটা এটা মোটর গাড়ির ঝাঁকুনি রোধ করতে ব্যবহার হয়। অ্যান্টি নকিং সাবস্ট্যান্স বলা হয় এগুলোকে। মোটর গাড়ির ঝাঁকুনি, চন্দ্রবিন্দুর হবে, ঝাঁকুনি রোধ করতে এটা ব্যবহার হয়। ওকে। সো তারপরে দেখো সোনা। সোনা আমরা সংকেত জানি যে সোনার সংকেত AU। গহনা মুদ্রা তৈরিতে ব্যবহার হয়। প্রসারণশীলতা, নমনীয়তা, রং, উজ্জ্বল্য রয়েছে সেই ধর্ম। আর সাধারণ অবস্থায় সহজে বিক্রিয়া করে না, কারণ মুদ্রা জল, বৃষ্টি, তারপরে রোদ, সব কিছুই মুদ্রার উপর দিয়ে যায়। তো কোনো বিক্রিয়া করে না। অলংকার হিসাবে ব্যবহার করি এবং দ্রব্যাদির আদান প্রদানে ব্যবহার করি। জিঙ্ক বা দস্তা, এটা হচ্ছে জেডেন। সো জিঙ্ক বা দস্তা আমরা কি কাজে লাগাই? বৈদ্যুতিক ব্যাটারি তৈরিতে লাগে এবং তড়িৎ লেপনেও লাগে। সো আমি বৈদ্যুতিক ব্যাটারিটাই বলছি। বৈদ্যুতিক ব্যাটারি, তাহলে এখানে তড়িৎ সুপরিবাহিতা, তড়িৎ সুপরিবাহিতা বা সুপরিবাহী সেটাকে ব্যবহার করলাম। এবং কি কাজে? তড়িৎ উৎপাদনে, কারণ আমরা ব্যাটারি থেকে তো তড়িৎ পাই, ব্যবহার করছি। ওকে। সো জয়তি হয়েছে কি? আমি তাহলে একটু নিচে নামবো এবার। ও, পুরো খাতায় ঢুকছো তো নাকি বইয়ের ভিতরে ঢুকছো? ওকে, ঠিক আছে। সবগুলো ছক কি করে করে রাখা হয়ে আগে থেকেই করে রাখা হয়েছে? ওকে, ঠিক আছে। সো আমরা এবার যাচ্ছি কার্বনে। কার্বনের সংকেত আমরা জানি, কার্বন বা গ্রাফাইটের সংকেত আমরা জানি সি। তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। দুই, পেন্সিলের শীষ তৈরিতে। উচ্চ তাপ সহনকারী মুচি তৈরিতে, মানে বিভিন্ন রকমের যে মানে হাই টেম্পারেচারে যেগুলো যে পাত্র আমরা ব্যবহার করি সেই পাত্র তৈরিতে। তড়িৎদ্বার তৈরিতে। এতগুলো পয়েন্ট দিয়েছে। ওকে। সো এখানে কি কি ধর্ম ব্যবহার করা হচ্ছে? উচ্চ গলনাঙ্ক, পিচ্ছিলকারক পদার্থ, বিদ্যুৎ ও তড়িতের সুপরিবাহী, এই এই ধর্মগুলোকে ব্যবহার করা হচ্ছে। সো আমরা এখানে কি কি কাজে ব্যবহার করতে পারি? তেল বা জলের সঙ্গে মিশিয়ে যে পিচ্ছিল কারক যেটা তৈরি করছে সেটা লুব্রিকেটিং বলা হয়, লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল, যার আর একটা নাম হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ বা তেল। লুব্রিকেটিং অয়েল তৈরিতে আমরা ব্যবহার করছি। কাগজে দাগ কাটতে, মানে 2 নম্বর অনুযায়ী কাগজে দাগ কাটতে আমরা ব্যবহার করছি।
উচ্চ তাপ সহ মুচি তৈরিতে মানে আমরা কি করছি যে মানে যেখানে হাই টেম্পারেচার কোনো কিছু মানে পদার্থ, সেখানে উচ্চ তাপমাত্রায় ব্যবহার করতে পারবো এটাকে। তার কারণ হচ্ছে কিন্তু উচ্চ গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্কের জন্য এটা ব্যবহার হয়। উচ্চ তাপমাত্রায় কোনো কিছুকে, কোনো পদার্থকে উত্তপ্ত করতে, কোনো পদার্থকে উত্তপ্ত করতে। আর তড়িৎদ্বার তো আমরা জানি যে বিদ্যুৎ পরিবহনে বা বিদ্যুৎ উৎপাদনে, তড়িৎ উৎপাদনে তো আমরা ব্যবহার করছি এগুলো। ওকে, আমি নেক্সট পেজে যাব, এগুলো আমরা ক্লিয়ার করছি। সো নেক্সট পেজ। নেক্সট পেজ, মানব জীবনে পরিবেশ, মানব জীবনে ও পরিবেশে ধাতু অধাতুর ব্যবহার। আমরা যে পৃথিবীতে বাস করি তার বয়স কত জানো? প্রায় 450 কোটি বছর। আর পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে 350 মানে 350 বছর আগে, কোটি বছর আগে। মানে 450 বছর আগে পৃথিবীর জন্ম, আর 350 বছর আগে পৃথিবীতে প্রাণ সৃষ্টি। পৃথিবী সৃষ্টির পর আজ পর্যন্ত নানা সময় নানা পরিবর্তন হয়েছে। যেমন সূর্য, নানা পরিবর্তন হয়েছে, যেমন সমুদ্র সৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন, গরম থেকে ঠান্ডা, তারপর আবার গরম, ঠান্ডা যুগের আবির্ভাব, অপুষ্পক থেকে সপুষ্পক উদ্ভিদ সৃষ্টি, অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি ও বিবর্তন। এই বিবর্তন প্রায় প্রভাবেই প্রায় 1,20,000 বছর আগে আবির্ভাব হয়েছিল মানুষের, মানে আজ থেকে 1,20,000 বছর আগে। অন্ধকার গুহায় থাকা, অত্যাধিক ঠান্ডায় কাঁপা, কাঁচা মাংস, ফল ও ফল খাওয়া, কথা বলার ভাষা না জানা, বন্য জীবজন্তুদের সঙ্গে নিরন্তর সংঘর্ষ এবং অসহায়ভাবে নানা রোগে ভুগে মারা যাওয়া, এই ছিল তখনকার মানুষের জীবন সংগ্রাম। এগুলো সব আমরা ইতিহাসে পড়েছি। তারপর হাজারো বাধা বিপত্তি কাটিয়ে মানুষ আজকের জীবনযাত্রায় পৌঁছালো। মাটি থেকে একখণ্ড পাথর তুলে সে জীবনযাত্রা শুরু। নানা ধাতব অধাতব মৌল দিয়ে তৈরি নানা উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে তাদের ব্যাপ্তি ঘটল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিছু মানে কিছু যৌগ এসে উপস্থিত হয়েছে, এবং এই যৌগগুলোর মধ্যে কি ধাতু এবং কি অধাতু উপস্থিত রয়েছে সেগুলো আমাদেরকে বলতে হবে, এবং এগুলো বের করা খুবই সোজা। এই যে যেটা দিয়ে দিয়েছে এখান থেকে এটা বের করা খুবই সোজা। সো আমি এগোচ্ছি। প্রথমত আমি যেটা করতে চাইব, আমি এর মাঝখান থেকে একটা দাগ টেনে নিতে চাইব। ওরা তো মিশিয়ে দিয়েছে, তো আমরা একটা দাগ টেনে আলাদা করে নেবো। আমরা সামনেরটাই লিখবো ধাতুর নাম, আর পিছনেরটাই লিখবো অধাতুর নাম। ওকে, সো আমরা চলে যাই আমাদের কাজে। প্রথমে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো ধাতু হিসাবে এখানে রয়েছে Na। আমি জাস্ট বলছি, হ্যাঁ, মানে নাম লেখার জায়গা নেই, কিন্তু এটা সোডিয়াম। লিখে নেবে তোমরা, দরকার হলে পরে, মানে পুরো নাম লিখতে চাইলে ভিডিওটা পজ করে করে তোমরা লিখে নাও, পরে আমি দিয়ে দেবো, তখন লিখে নেবে। অধাতু হিসাবে ক্লোরিন, Cl বলা হয়, সোডিয়াম ক্লোরাইড। ওকে, সো আমি চওড়া দাগগুলোও কেটে দিই। সেই হচ্ছে চওড়া দাগগুলো, যাতে মিশে না যায় বা পৃথক করা যায়, সেই জন্য আমি এগুলো কাটছি। তো পুরো সেপারেট হয়ে গেল, তাহলে আমাদের মিশে যাওয়ার ভয়টা থাকবে না। তো এখন যেটা আসছে, এরপরে আছে KOH। সো KOH, এক সেকেন্ড, KOH এর ধাতু হচ্ছে পটাশিয়াম K,
আর অক্সিজেন আর হাইড্রোজেন অধাতু হিসেবে রয়েছে, অক্সিজেন আর হাইড্রোজেন অধাতু হিসেবে রয়েছে। লেড নাইট্রেট PbNO3, মানে এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, তোমরা প্রত্যেকটা নাম এবং সংকেত মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, পরে ভিডিও পজ করে করে দেখে গুছিয়ে নাও। সোডিয়াম ক্লোরাইড NaCl, KOH পটাশিয়াম হাইড্রক্সাইড, লেড নাইট্রেট PbNO3। সো এখানে লেড লেড মানে যেটা হচ্ছে সীসা, সেটা ধাতু। সো নাইট্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটা আমরা কলি চুন বলে পরিচিত আমাদের কাছে, Ca, ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, দুটো অধাতু। ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, Mg আর Cl ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরাইড ক্লোরিন অধাতু। Fe হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, Fe2O3, Fe2O3, Fe হচ্ছে ধাতু, লোহা ধাতু, অক্সিজেন অধাতু। Cu কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইড, Cu হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। ক্যাডমিয়াম CdCl2, Cd ধাতু, ক্লোরিন অধাতু, ক্যাডমিয়াম ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ধাতু, ক্লোরিন অধাতু। Mn, Mg হলে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হলো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, MnO2। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসাবে ব্যবহার হয়। ওকে, সো ইট ইজ ইম্পর্টেন্ট। COCl2, কোবাল্ট ক্লোরাইড, CO ধাতু, Cl অধাতু। লেড অক্সাইড বা PbO, Pb ধাতু, অক্সিজেন অধাতু। মার্কিউরাস ক্লোরাইড HgCl2, Hg ধাতু, Cl অধাতু। AsO3, As আর্সেনিক, আর্সেনিক ট্রাই অক্সাইড বলা যাবে। AsO, As হচ্ছে ধাতু, এটা ধাতু না মেনলি, মানে As এর কথা যদি বলতে হয় তাহলে As কিন্তু ধাতু কল্প। ওকে, এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেনকে অ্যাজ এ, মানে হাইড্রোজেন ধাতু অধাতু এর উভয় ধর্ম বর্তমান। মানে হাইড্রোজেনকে নিয়ে আমরা ক্লাস 10 অনেক কিছু পড়বো, সেটাকে যেমন ধাতুর ধর্মও দেখা যায় এর ভিতরে, তেমন কিন্তু অধাতুর ধর্মও দেখা যায়। ওকে, সো আমরা এখানে ফসফরাস নো ডাউট অধাতু, অক্সিজেন নো ডাউট অধাতু, বাট অ্যাজ এ, যেহেতু ধাতু অধাতু, সো আমরা অ্যাজ এ ধাতু এখানে এটা রাখতে পারি, বাট হাইড্রোজেন অধাতু হয়। কিন্তু সিমিলার কনসেপ্ট, হাইড্রোজেন কিন্তু অধাতু হতে পারে, এস সালফার এবং অক্সিজেন অধাতু হিসেবে থাকছেই। ওকে, তো পুরো ছকটা কমপ্লিট করে নেবে। লাস্ট সালফার, লাস্টেরটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং 15 নম্বরটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, দুটো অ্যাসিড কিন্তু। ওকে, সো আমি একটু নিচের দিকে নামি এবার। হয়ে গেছে জয়দি? ওকে, তাহলে একজন আধুনিক মানুষের জীবনযাত্রার দিকে তাকালে এই ধাতু বা অধাতুগুলোর নানা ব্যবহার চোখে পড়বে। একজন আধুনিক মানুষের একটা দিন কিভাবে কাটে? প্রাত্যহিক জীবনে প্রায় প্রত্যেকেই ধাতু ও অধাতুর তৈরি নানা উপকরণ আমরা ব্যবহার করতে হয়। পরের পাতায় সারণীতে এরকম কিছু ব্যবহার দেখানো হলো। তাহলে এখানে প্রচুর ধাতু অধাতুর নাম রয়েছে। যদি আর কটা পেজ বাকি? দেখা যাক কি হয়। সো আমি আর এগুলো মানে প্রত্যেকটা ধরে ধরে বলছি না, কারণ দেখতেই পাচ্ছ সব রয়েছে। এর মধ্যে যে কোশ্চেনগুলো মেনলি কোশ্চেন পেপারে পাওয়া যায়, স্টেনলেস স্টিল ইজ বিভৎস ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 8-এই মিশ্রণের অঙ্ক করবে, সেখানে দেখবে লোহার, ক্রোমিয়াম, স্টেনলেস সবকটাই ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট রাসায়নিক সার, আমরা এনপিকে নাম শুনেছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে সার। দাঁত মাজার পেস্ট, এটাও ইম্পর্টেন্ট, এর ভিতরে ক্যালসিয়াম থাকে। ফটোগ্রাফিক প্লেট, এটাও ইম্পর্টেন্ট, এর ভিতরে সিলভার থাকে, এগুলো কিন্তু ব্রোমিন থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেশলাই কাঠির বারুদ, এর ভিতরে লাল ফসফরাস থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে জাস্ট অ্যাজ এ ইম্পর্টেন্ট আমি বলছি কিছু, তার মানে এই না যে বাকিগুলো আনইম্পর্টেন্ট, বাট এগুলো বেশি পরীক্ষায় আসে। ওকে, তো আমি নিচের দিকে যাচ্ছি। ওষুধ, এগুলো পড়ে নেবে। সো মানুষ যেমন তার নানা কাজে খনিজ মৌল, ধাতু অধাতুদের ব্যবহার করছে, ঠিক মানব দেহের গঠনেও ও তার বিবর্তনের জন্যও
করটি, মেরুদণ্ড, পেশি, রক্ত, নানা রকম দেহতরল, লসিকা হতে পারে, ত্বক, চুল, নখ ইত্যাদি মোট 16টা ধাতব অধাতব মৌলের নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সো 16টা। প্রশ্ন, মানবদেহের গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কয়টি ধাতু, কয়টি মৌল? মানবদেহের গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কটি মৌল? ধাতু অধাতু সবই কিন্তু আছে, ধাতু অধাতু সবই কিন্তু এর মধ্যে আছে। এবার দেখা যাক মানবদেহের প্রতি 100 গ্রাম ওজনে বিভিন্ন ধাতু অধাতু কি পরিমাণে উপস্থিত। মানবদেহের গঠনে কোন মানে কয়টি মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কটি মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হয়েছে? ওকে, তো তারপরে দেখো রয়েছে একদিকে ধাতুর নাম ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং সেটা 100 গ্রাম ওজনে শতকরা কতটা করে থাকে দিয়েছে। এবং এর পাশে দেখো অধাতুর নাম কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস রয়েছে, এবং সেগুলো শতকরা, এখানে অক্সিজেনটা খুব মাঝে মাঝে দেখি পরীক্ষায় আসে 68.42। এগুলো কিন্তু একটু হালকা মুখস্থ রাখতে হবে। ওকে, সো আমরা তাহলে কি এই অনুপাত, এই মৌলগুলো এক জায়গায় যোগ করলেই মানবদেহ তৈরি করা সম্ভব? মানে আমরা যদি এই যে অনুপাতটা পেলাম, এতটা এতটা করে অক্সিজেন, এতটা কার্বন, এতটা হাইড্রোজেন, এতটা নাইট্রোজেন, এতটা ফসফরাস, এতটা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম যে 16টা আছে, তাদেরকে এক জায়গায় দিয়ে দিলেই কি মানবদেহ তৈরি হয়ে যাবে? তোমরা অবশ্যই উত্তর দেবে কিছুতেই সম্ভব নয়, কখনোই কোনোভাবেই সম্ভব না। কারণ মৌলগুলো সবসময় জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চলেছে। কে কার সাথে কিভাবে জৈব রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করছে, আমরা উঁচু ক্লাসে শ্বসন, সালোক সংশ্লেষ এগুলো পড়বো, সেখানে দেখবো কত রকম মৌল বিক্রিয়া করছে, কত উৎসেচক কাজ করছে, কখনো কোনো একটা ঘাটতি হলে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, হরমোন আছে। তো এরকম বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে চলেছে। তাই জটিল প্রক্রিয়ায় কোনো 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 মৌল পরিমাণ কম বেশি হলেই মানবদেহে নানা রকম সমস্যা তৈরি হয়ে যাবে। ওকে, সো 65 কমপ্লিট, 66 এবং 67 দেখতে পাচ্ছি রয়েছে। তো আমরা দেখি, আশা করছি এটা শেষ করে ফেলতে পারবো এবং শেষ করে আমরা উঠবো, দেখা যাক। এসো এবার আমরা জেনে নিই পরিপোষক হিসাবে খুব বেশি বা খুব অল্প পরিমাণে কাজে লাগে এমন কতগুলো মৌল কিভাবে আমাদের শরীরে নানা ভারসাম্য রক্ষার কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করে। এক, দেহের জলের ভারসাম্য। দেহের অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন ও অ্যানাইন হলো সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন। প্রশ্ন, দেহের অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন কোনগুলি? বা দেহের অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলে কোন কোন ক্যাটায়ন পাওয়া যায়? যেহেতু ধাতু এগুলো, তাই এদের ক্যাটায়ন পাওয়া যায়। দেহের অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় তরলে কোন কোন ধাতব ক্যাটায়ন বা ক্যাটায়ন পাওয়া যায়? বহিঃকোষীয় তরলে থাকা সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে। অভিস্রবণ পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত সেভাবে হইনি, আমরা পরিচিত হব। তো সেখানে মানে দেখব যে গাঢ়ত্ব অনুযায়ী জল অন্ত অভিস্রবণ বহি অভিস্রবণ ঘটে, বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে ঢুকতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ সোডিয়াম আয়ন নির্ভর করে। মূত্র তৈরির সময় জল ধরে রাখতে এবং তাকে পুনরায় রক্তে পাঠিয়ে রক্তের আয়তন সঠিক রাখতে সাহায্য করে। তাই কাঁচা নুন বেশি খেলে কোষমধ্যস্থ তরল থেকে জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণ বেড়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড বৃক্কে নানা বিপত্তি ডেকে আনে। ওকে, সো প্রশ্ন, কাঁচা নুন বেশি খেলে রক্তচাপ বেড়ে যায় কেন? কারণ কাঁচা নুন যেই বেশি খাবে, রক্তের ভিতরে সোডিয়াম আয়নটা বেড়ে যাবে, সোডিয়াম আয়নের ঘনত্ব বেড়ে যাবে। সো সোডিয়াম আয়নের ঘনত্ব বেড়ে গেলে কি করবে, তখন ওই মানে দেহের যে জল, মানে বহিঃকোষীয় স্থানের যে জল, সেই জল টেনে ও রক্তের ভিতরে নিয়ে আসবে। সো রক্তের আয়তনটা বেড়ে যাবে, রক্তের আয়তন বেড়ে যাবে মানে বেশি আয়তনের রক্ত বেশি পরিমাণে চাপ দেবে, রক্তচাপ বেড়ে যাবে। সেই প্রশ্ন, কাঁচা নুন বেশি খেলে
রক্তচাপ বেড়ে যায় কেন? আরেকটা প্রশ্ন, দেহের জলের ভারসাম্য বজায় রাখে কোন আয়ন? কোন কোন আয়ন? দেহের জলের ভারসাম্য বজায় রাখে কোন কোন আয়ন? দেহে জলের ভারসাম্য বজায় রাখে কোন কোন আয়ন? সোডিয়াম পটাশিয়াম আয়ন, এই যে আয়ন দুটোর কথা এখানে বলা হচ্ছে। আবার প্রচুর ঘাম বা ডায়রিয়ার সময় দেহের তরলে Na+ এর পরিমাণ কমে গেলে রক্তচাপ হঠাৎ কমে গিয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে। মানে বেশি লবণ খেলে যেমন প্রবলেম, দেহে সোডিয়াম আয়নের বেড়ে যাবে, কি ঝামেলা পাকাবে, রক্তচাপ বেড়ে যেতে পারে, তেমন যখন ডায়রিয়া হয় বা দেহ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় বা প্রচুর ঘাম যখন হয়, তখন দেহ থেকে কিন্তু লবণ বেরিয়ে যায়, এবং সেক্ষেত্রেও কিন্তু লবণের পরিমাণ কমে গেলে রক্তচাপটা কমে যাবে এবং হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। ওকে, হৃৎপিণ্ডের কার্যকারিতা। হৃৎপেশির উত্তেজিতা ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ Ca2+ এবং K+ এর গাঢ়ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রশ্ন, হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন কোন আয়ন নিয়ন্ত্রণ করে? বা হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? K+ এর গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যেতে পারে। Ca2+ এর সংকোচন মাত্রার বল বৃদ্ধি করে, তাই Ca+ এর গাঢ়ত্ব কম হলে হৃৎপিণ্ডের সংকোচন কম হয়। তাহলে K+ যদি কোনো ক্রমে K+ এর গাঢ়ত্ব কম হয়, তাহলে হৃৎপিণ্ড পুরোপুরি চুপ হয়ে যেতে পারে, মানে মানুষটা মারাও যেতে পারে। এবং Ca2+ কি করে, সংকোচনের মাত্রার বল বৃদ্ধি করে, মানে সংকোচন যেটা হচ্ছে সেই বলটাকে বৃদ্ধি করে, যাতে সংকুচিত হলে কি হবে, রক্তটা চারিপাশে ছড়িয়ে পড়বে, সেই রক্তটা ছড়িয়ে পড়তে পারে। বা যদি Ca2+ এর গাঢ়ত্বটা কমে যায়, তাহলে কি হবে, হৃৎপিণ্ডের সংকোচনের হারটা কমে যাবে। ওকে, সো আমরা আস্তে আস্তে নিচের দিকে প্রশ্নটা দিয়েছিলাম, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কোন কোন আয়ন? উত্তর হবে ক্যালসিয়াম এবং পটাশিয়াম আয়ন। অম্ল ক্ষারের ভারসাম্য। খাদ্যের মাধ্যমে K+ গ্রহণ কম হলে কোষে অম্লত্ব বেড়ে যায় এবং কোষের বাইরে তরলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। অম্ল ক্ষার ভারসাম্য নষ্ট হলে অস্থিক্ষয়, আর্থ্রাইটিস এবং হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, অস্টিওপোরিস। সো অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন আয়ন? অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন আয়ন? যেই দেহে মানে ক্যালসিয়াম আয়নের পটাশিয়াম আয়ন করছে, পটাশিয়াম আয়নের ঘনত্বটা কমে যাবে, কি করবে, হাড়ের ভিতর থেকে যে পটাশিয়াম সঞ্চিত আছে সেখান থেকে নিতে থাকবে, সুতরাং হাড়গুলো ক্ষয়ে যাবে, হাড়ের ঘনত্ব কমে যাবে। যেটা ওই টিভিতে ওমেন্স হরলিক্সের অ্যাড দেয় 40 বছরের পর থেকে খাওয়ার যে অ্যাডটা দেয়, সেটা কিন্তু আসলে এই পটাশিয়াম আয়নটা হাড় থেকে বেরিয়ে আসতে শুরু করে। সেই সময় অম্লক্ষারের ভারসাম্য যদি ধরে না রাখা যায়, খাদ্যের মাধ্যমে ঠিকঠাক গ্রহণ না হয়, সো এই অস্থিক্ষয় বা আর্থাইটিস যেটা, সেটা কিন্তু ঘটবে। সো অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে কোন আয়ন? আরেকটা প্রশ্ন, দেহে দেহে কোষে অম্লত্ব বেড়ে গেলে কি কি রোগ দেখা যায়? দেহকোষে অম্লত্ব বেড়ে গেলে কি কি রোগ দেখা যায়? দেহকোষে অম্লত্ব বেড়ে গেলে আর্থাইটিস, পোরোসিস, এই রোগগুলো দেখা যায়। দেহকোষে অম্লত্ব বেড়ে গেলে কি রোগ দেখা যায়? দাঁত ও হাড়ের গঠন। দাঁত ও হাড়ের দৃঢ়তা, ভার বহন ক্ষমতা, কংক্রিটের মতো গঠনের জন্য দায়ী হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। প্রশ্ন, দাঁত ও হাড় গঠনে কোন কোন মৌল সাহায্য করে? দাঁত ও হাড় গঠনে কোন কোন মৌল সাহায্য করে? দেখো লেখাই রয়েছে, দাঁত ও হাড়ের বিভিন্ন অংশ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো নানা যৌগ দিয়ে তৈরি হয়। তো প্রশ্ন, দাঁত ও হাড় গঠনে কোন কোন মৌল সাহায্য করে? দাঁত ও হাড় গঠনে কোন কোন মৌল সাহায্য করে? জয়তি হয়েছে? পরের প্রশ্ন, উৎসেচকের কার্যকারিতা। খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাকের সময় অ্যামাইলেজ, লাইপেজ, যেগুলো আমরা ক্লাস 9-এ উঠে পড়বো, অ্যামাইলেজ, লাইপেজ, এই সমস্ত উৎসেচক বা এনজাইম ব্যবহার হয়। আবার হাইড্রোজেন পারক্সাইডকে সাধারণ তাপমাত্রায় ভেঙে দেয় ক্যাটালেজ নামক একটা উৎসেচক। কোষের মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন করার সময় সাইটোক্রোম অক্সিডেজ বলে একটা উৎসেচক লাগে। এই যে ক্যাটালেজ উৎসেচকের কথা বলা হলো, যে ক্যাটালেজ উৎসেচকটা হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে দেয়, তার দরকার হচ্ছে ফেরাস, Fe2+।
সাইটোক্রোম অক্সিডেজ যে উৎসেচকটার কথা বলা হলো, যেটা মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, তার লাগে Fe2+ আর Cu+কে। অ্যামাইলেজ উৎসেচক গঠনে সাহায্য করে Cl-, যে অ্যামাইলেজটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করছে। তাহলে প্রশ্ন, ক্যাটালেজ উৎসেচক তৈরিতে, ক্যাটালেজ উৎসেচকের কাজে কোন আয়ন অপরিহার্য? ক্যাটালেজ উৎসেচকের কাজে কোন আয়ন অপরিহার্য? ক্যাটালেজ উৎসেচকের কাজে কোন আয়ন অপরিহার্য? সাইটোক্রোম অক্সিডেজের কাজে সাহায্য করে কোন কোন আয়ন? 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 অ্যামাইলেজ উৎসেচক গঠনে কোন আয়ন সাহায্য করে? অ্যামাইলেজ উৎসেচক গঠনে কোন আয়ন সাহায্য করে? Cl-। অ্যামাইলেজ উৎসেচক গঠনে কোন আয়ন সাহায্য করে? রক্তের জমাট বাঁধা। কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বেরোতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধে। রক্ততন্ত্রে অ্যামাইলেজ উৎসেচক গঠনে সাহায্য করে কোন আয়ন? গঠনে সাহায্য করে কোন আয়ন? হয়ে গেলে বলবে অ্যামাইলেজ উৎসেচক গঠনে সাহায্য করে কোন আয়ন? হয়েছে। রক্ততঞ্চনে সাহায্যকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে Ca2+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন? Ca2+, ক্যালসিয়াম আয়ন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন? পরের প্রশ্ন, পেশি সংকোচন ও স্নায়ু, পরের প্রশ্ন, পরের পয়েন্ট 7 নম্বর, পেশি সংকোচন ও স্নায়বিক পরিবহন। পেশি সংকোচনে দুটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হলো অ্যাক্টিন ও মায়োসিন। প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি? পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি? অ্যাক্টিন ও মায়োসিন। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি? পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি? এটা আমরা আগেও এক ক্লাসে পড়েছি। মসৃণ পেশির সংকোচনে মায়োসিন নির্ভর, আর অমসৃণ পেশির সংকোচন অ্যাক্টিন নির্ভর। প্রশ্ন, মসৃণ পেশি এবং অমসৃণ পেশির সংকোচন কোন কোন প্রোটিনের উপর নির্ভর করে? মসৃণ পেশি এবং অমসৃণ পেশির সংকোচন কোন কোন প্রোটিনের উপর নির্ভর করে? মসৃণ পেশি এবং অমসৃণ পেশির সংকোচন কোন কোন প্রোটিনের উপর নির্ভর করে? মসৃণ পেশি এবং অমসৃণ পেশির সংকোচন কোন কোন প্রোটিনের উপর নির্ভর করে? উভয় প্রকার সংকোচনের ক্ষেত্রেই Ca2+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার পেশির উত্তেজিতা Mg2+, Na+, K+ দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে স্নায়ুদ্দীপনা পরিবহনে Ca2+ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, সো প্রশ্ন, পেশি সংকোচনে কোন আয়ন সাহায্য করে? পেশি সংকোচনে কোন আয়ন সাহায্য করে? পেশি সংকোচনে কোন আয়ন সাহায্য করে? Ca2+। একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে উদ্দীপনা পরিবহনে কোন আয়ন সাহায্য করে? একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে উদ্দীপনা পরিবহনে কোন আয়ন সাহায্য করে? একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে উদ্দীপনা পরিবহনে কোন আয়ন সাহায্য করে? Ca2+। কলাকোষে জারণ বিজারণ। শ্বাসকার্যের সময় গৃহীত অক্সিজেনকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনের যে সময় যে ইলেকট্রন পরিবহন ঘটে, তার জন্য বহু প্রোটিন দরকার। প্রোটিন গঠনে আয়রন ও সালফার। লাস্টেরটা, একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে, দেখো এখানে লেখা রয়েছে, একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে উদ্দীপনা পরিবহনে সাহায্য করে কোন আয়ন? হয়ে গেলে বলবে।
হয়ে গেলে বলবে। ওকে, সো তারপরে প্রশ্ন, প্রোটিন গঠনে সাহায্য করে কোন কোন মৌল? দেখো লেখা রয়েছে প্রোটিন গঠনে সাহায্য করে আয়রন ও সালফার। প্রোটিন গঠনে সাহায্য করে কোন কোন মৌল? আয়রন ও সালফার। প্রোটিন গঠনে সাহায্য করে কোন কোন মৌল? আয়রন ও সালফার। অক্সিজেন পরিবহন ও সঞ্চয়, অক্সিজেন পরিবহন সঞ্চয় ব্যবহার। হিমোগ্লোবিন মায়োগ্লোবিন যথাক্রমে রক্তে অক্সিজেন পরিবহন ও ধীরে ধীরে সংকোচনক্ষম লোহিত পেশি তন্তুতে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা। প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? আর মায়োগ্লোবিনের কাজ কি? মায়োগ্লোবিন ধীরে ধীরে সংকোচনক্ষম লোহিত পেশি তন্তুতে অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন মায়োগ্লোবিন দুটো আলাদা জিনিস। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহন করে, মায়োগ্লোবিন যে পেশিগুলো লোহিত পেশি তন্তু যেগুলো যেগুলো আস্তে আস্তে সংকোচন হয় সেগুলোতে অক্সিজেন পরিবহন করে। তাহলে প্রশ্ন দুটো, হিমোগ্লোবিনের কাজ কি, মায়োগ্লোবিনের কাজ কি? ওই দুটো প্রোটিনের প্রধান উপাদান হলো আয়রন। তাহলে এরা দুটোই কিন্তু রঞ্জক, শ্বাসরঞ্জক। এরা দুটোই শ্বাসরঞ্জক। তাহলে প্রশ্ন, দুটি শ্বাসরঞ্জকের নাম লেখো। দুটি শ্বাসরঞ্জকের নাম লেখো, হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন। এবং এরা দুটো প্রোটিনও। হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের ভিতরে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের ভিতরে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের ভিতরে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিন মানে হিম প্লাস গ্লোবিন। এই হিম এটা হচ্ছে আয়রন। এফি গ্লোবিনটা হচ্ছে, এই গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। গ্লোবিন প্রোটিন দিয়ে এটা তৈরি হয়। ওকে, দুটোর ভিতরেই আয়রন থাকে। তাছাড়া আয়রন ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। ফলে মাইটোকন্ড্রিয়ায় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির সম্পূর্ণ নাম কি আগে কোনো জায়গায় দেওয়া ছিল জীবনবিজ্ঞানে? তাহলে এখানে আর দিচ্ছি না। সংশ্লেষ, এটিপির সম্পূর্ণ নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে আমি আর দিচ্ছি না, জাস্ট বলে দিলাম, মনে রাখবে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট সংশ্লেষ এবং জল উৎপাদনের মতো কার্য সম্পন্ন করে। কপার নানা উৎসেচক গঠনে অংশ নেয় এবং জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে। তো প্রশ্ন, জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন দুটি ধাতুর নাম লেখো। একটা হচ্ছে লোহা বা আয়রন, আর একটা হচ্ছে কপার। জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন দুটি ধাতুর নাম লেখো। একটা আয়রন আর একটা কপার। জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন দুটি ধাতুর নাম লেখো। জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন দুটি ধাতুর নাম লেখো। জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন দুটি ধাতুর নাম লেখো। আমরা প্রায় শেষে চলে এসেছি, এইটুকুনি পড়লে আমাদের শেষ হয়ে যাবে। অতিরিক্ত জারণ প্রতিরোধ, বার্ধক্য আসতে বাধা দেওয়া তে সাহায্য করছে কি? দেখো, কপার, সোলোনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক বিশেষ কয়েকটি জৈব যৌগ বিশেষ বিশেষ ক্ষতিকর যৌগ যেমন সুপার অক্সাইডের অ্যানায়ন, হাইড্রোজেন পারঅক্সাইড এটা সুপার অক্সাইড, এরকম যে সুপার অক্সাইডের অ্যানায়ন তাদের ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করে। ফলে ক্যান্সার, আর্থাইটিসের মতো রোগ এর সম্ভাবনা হ্রাস পায়। সো কোন কোন মৌল অতিরিক্ত জারণ প্রতিরোধ এবং বার্ধক্য আসতে বাধা দেয়? কোন কোন মৌল অতিরিক্ত জারণ প্রতিরোধ এবং বার্ধক্য আসতে বাধা দেয়? এই হচ্ছে উত্তর, এইটুকুনি। কপার, সোলোনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্কের বিশেষ বিশেষ কয়েকটি জৈব যৌগ। বিশেষ বিশেষ কয়েকটি জৈব যৌগ। কোন কোন মৌল অতিরিক্ত জারণ প্রতিরোধ এবং বার্ধক্য আসতে বাধা দেয়? ওকে, তারপরে রয়েছে হরমোন গঠন। হরমোন গঠন, ডায়াবেটিস রোগে ইনসুলিন নামক হরমোনের অভাবে ঘটে। সো প্রশ্ন, ডায়াবেটিস রোগের কারণ কি? ডায়াবেটিস রোগের কারণ কি?
ডায়াবেটিস রোগের কারণ কি? ডায়াবেটিস যে রোগটা আমরা নাম আমরা শুনি, সেটা ইনসুলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনের কম করণের জন্য হয়, সেটা আমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বো। ওকে, উল্টো প্রশ্ন দিতে পারে, ইনসুলিনের কম ক্ষরণে বা ইনসুলিনের অভাবে কি রোগ হয়, সেটাও লিখে রাখো। ইনসুলিনের অভাবে কি রোগ হয়? উল্টো প্রশ্ন, ইনসুলিনের অভাবে কি রোগ হয়? খাদ্যনালীর সঙ্গে যুক্ত থাকা অগ্নাশয় একটা গ্রন্থি, যেটা একটা মিশ্র গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থিটাকে একটা মিশ্র গ্রন্থি বলা হয়। এই প্রশ্ন আমরা জীবনবিজ্ঞানে ক্লাস 10-এ পাবো। মিশ্র গ্রন্থি কোষে ইনসুলিন হরমোন সুস্থিত ও সঞ্চিত করতে ZN2+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন, ইনসুলিন হরমোন সঞ্চয়ে এবং তৈরিতে কোন আয়ন সাহায্য করে? ইনসুলিন হরমোন তৈরিতে এবং সঞ্চয়ে কোন আয়ন সাহায্য করে? ইনসুলিন হরমোন তৈরিতে এবং সঞ্চয়ে কোন হরমোন সাহায্য করে? কোন হরমোন সাহায্য করে? ZN2+। ইনসুলিন হরমোন তৈরিতে এবং সঞ্চয়ে কোন হরমোন সাহায্য করে? থাইরয়েড গ্রন্থির নিঃসৃত থাইরক্সিন। প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি ঘটিত একটি হরমোনের নাম লেখো। থাইরয়েড গ্রন্থি ঘটিত একটি হরমোনের নাম লেখো। থাইরয়েড গ্রন্থি ঘটিত একটি হরমোনের নাম লেখো। থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে, উপরেই রয়েছে। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত একটি হরমোনের নাম লেখো। 4টে প্রশ্ন পরপর বলছি। প্রথম প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে খরিত একটি হরমোনের নাম। দ্বিতীয় প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? তৃতীয় প্রশ্ন, ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? চতুর্থ প্রশ্ন, অগ্নাশয় থেকে খরিত হরমোনের নাম, একটি হরমোনের নাম। অগ্নাশয় থেকে আরো হরমোন খরিত হয়, তার মধ্যে জাস্ট একটা হচ্ছে ইনসুলিন, আরো দুটো হরমোন খরিত হয় অগ্নাশয় থেকে। তো অগ্নাশয় থেকে খরিত একটি হরমোনের নাম। এবার দেখো, থাইরক্সিনের কাজও রয়েছে। এই হরমোন মানবদেহের কোষে অক্সিজেন গ্রহণ, তাপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে প্রশ্ন, থাইরক্সিনের কাজ কি? এই কাজটা করে, গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিনের কাজ কি? আমরা আগেই জানতাম থাইরক্সিন হরমোন সংশ্লেষে আয়োডিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রশ্ন, থাইরক্সিন হরমোন সংশ্লেষে কোন মৌল সাহায্য করে? থাইরক্সিন হরমোন সংশ্লেষে কোন মৌল সাহায্য করে? থাইরক্সিন হরমোন কোন মৌল সাহায্য করে? তারপরে দেখো, রক্ত গঠন। জয়তীর হয়ে গেছে সবগুলো? জয়তীর সবগুলো হয়েছে? কোন প্রশ্নটা বল, সেটা বল আমাকে। আর একটুখানি বাকি আছে, সেজন্য আমি একবারে শেষ করেই কমপ্লিট করবো বলে ভাবছি। বল কোনটা লাস্ট? থাইরক্সিন হরমোন। আচ্ছা, থাইরক্সিন হরমোন সংশ্লেষে, থাইরক্সিন হরমোন সংশ্লেষে কোন মৌল সাহায্য করে? থাইরক্সিন হরমোন সংশ্লেষে কোন মৌল সাহায্য করে? আর কোন, কোন মৌল সাহায্য করে? সাহায্য করে। আগের কোনো প্রশ্ন বাদ গেছে কি বল, আমি বলে দিচ্ছি। হয়ে গেলে বল, আমি তারপরে বলছি। সবগুলো ঠিকঠাক তো, কোনোটা বাদ নেই তো? ওকে। রক্ত গঠন। অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকার পরিণতি, আমাদের যে, আমরা যখন কোনো মাংস খাই, মাংস দেখবি হাড়ের ভিতরে একটা নরম জিনিস থাকে, সেটাকে বলা হয় অস্থিমজ্জা। ওই জায়গায় লোহিত রক্তকণিকার পরিণতি প্রাপ্তি হয়, মানে লোহিত রক্তকণিকাটা ওই জায়গায় জন্মায় এবং ওই জায়গাটায় বড় হয়, হয়ে তারপরে ওই হাড় ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তো লোহিত রক্তকণিকার ভেতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী রঞ্জকটার নাম হিমোগ্লোবিন।
তৈরিতে কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো হিমোগ্লোবিন রক্ত গঠনে কোন মৌল সাহায্য করে? রক্ত গঠনে কোন মৌল সাহায্য করে? এখানে কোবাল্ট যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমন কিন্তু লোহা বা আয়রন, যেটার লোহা বা আয়রন যেটা আমাদের হিমোগ্লোবিনের হিম অংশটা তৈরি করে, যেটা আমি একটু আগে বললাম। সো রক্ত গঠনে কোন মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা কোন কোন মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোহা বা আয়রনও হবে, কোবাল্টও হবে। ওকে, হয়ে গেলে বলবি। ওকে, এখনো 2 পেজ রয়েছে। যাই হোক, আমরা এগোই আস্তে আস্তে। সো মানুষের দেহের গুরুত্বপূর্ণ যৌগের গঠন। মানবদেহের বিভিন্ন কলাকোষ, কোষ, কলা, অঙ্গাণু গঠনে নানা গুরুত্বপূর্ণ যৌগ বিশেষ বিশেষ ভূমিকা পালন করে, যেমন ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। এইসব যৌগ গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফারের মতো অধাতব মৌল যেমন লাগে, তেমন লোহা, কপার, সিলিকন, এসই, এমএন, ম্যাগনেসিয়াম, এমজি হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ। এর মতো ধাতব মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওপরে আমরা জানলাম যে বিভিন্ন ধাতু অধাতুর মানবদেহ গঠনে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য চালাতে নানা ভূমিকা পালন করে। আমরা 13টা পয়েন্ট বললাম। সো লাস্ট যেটা দেখতে পাচ্ছি আমি, একটা ছকও রয়েছে এবং তারপরে 2.2 পার্টটা শুরু হচ্ছে। কি বলছে? আবার আমরা কিছু ধাতু অধাতু আছে যারা এতক্ষণ ধরে কি উপকার করে ধাতু অধাতুগুলো, সেগুলো বললাম। এবার অপকারিতার কিছু জায়গায় আসছে। যারা মানবদেহের সহনীয় মাত্রার উপরে থাকলে নানা রোগের সূচনা করে। মানে কম হলে যেমন প্রবলেম, বেশি হয়ে গেলেও তেমন প্রবলেম। মস্তিষ্ক, বৃক্ক, যকৃৎ, জীব, ফুসফুস, হৃৎপিণ্ড, হাড়, ত্বক ইত্যাদি নানা অঙ্গেও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এরা দেহে ক্রমাগত প্রবেশ করতে ও জমা হতে থাকলে মৃত্যু পর্যন্ত থাকে। মানে যেগুলোকে আমরা ভারী ধাতু বলবো, একটু পরেই দেখতে পাবেন। এরকম ধাতব অধাতব মৌলগুলি হলো লেড, মার্কারি, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, ফ্লুরিন ও আর্সেনিক। প্রশ্ন: মানব দেহের পক্ষে দুটি ক্ষতিকারক ধাতুর নাম লেখো। মানব দেহের পক্ষে দুটি ক্ষতিকারক ধাতুর নাম লেখো। এই যে লেড, মার্কারি যেগুলো এখানে রয়েছে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, ফ্লুরিন, আর্সেনিক, এগুলো মানবদেহের পক্ষে ক্ষতিকারক। এই ধাতুগুলো যদি মানবদেহে ক্রমাগত জমা হতে থাকে তাহলে কিন্তু একসময় মানুষটা মারা যাবে। ওকে, সো এগুলো হলো ক্ষতিকারক ধাতু। প্রশ্নটা দিয়েছি মানবদেহের পক্ষে দুটি ক্ষতিকারক ধাতু আছে, অধাতু আছে। লেড ধাতু, মার্কারি ধাতু, ক্যাডমিয়াম ধাতু, নিকেল ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, ফ্লুরিন অধাতু, আর্সেনিক কিন্তু আবার ধাতু কল্প। সুতরাং বিভিন্ন উৎস থেকে এই ধাতু অধাতুগুলো তাদের বিভিন্ন মানবদেহে প্রবেশ করে। নিচের সারণীতে এই ধাতু অধাতুগুলোর উৎস, মানে কোথা থেকে এটা উৎপত্তি হলো, এই ধাতু অধাতুগুলো মানবদেহে কোথা থেকে প্রবেশ করতে পারে, সেগুলো দিয়েছে। তো প্রশ্ন, এই সবগুলোরই উৎস একটা দুটো করে মুখস্থ রাখতে হবে। তো প্রশ্ন: নিম্নলিখিত ধাতু অধাতুগুলির কোন কোন উৎস থেকে মানবদেহে প্রবেশ করতে পারে? নিম্নলিখিত ধাতু এবং অধাতুগুলি কোন কোন উৎস থেকে মানবদেহে প্রবেশ করতে পারে? নিম্নলিখিত ধাতু অধাতুগুলি কোন কোন উৎস থেকে মানবদেহে প্রবেশ করতে পারে? প্রথমত এই পরপর নামগুলো লিখে দিবি। সীসা, পারদ, ক্যাডমিয়াম, নিকেল যেগুলো রয়েছে পরপর একটা একটা করে মুখস্থ রাখবো আমরা। সীসা বা লেড, সাধারণত লেড ব্যাটারিতে পাওয়া যায়। এছাড়া রং তৈরিতেও সীসা বা লেড ব্যবহার হয়। পারদ কোথায় পাওয়া যায়? যে ব্যাটারি তৈরির কারখানা বা মার্কারি ভেপার ল্যাম্প তৈরির কারখানা, থার্মোমিটারে পাওয়া যায়, এগুলো আমরা জানি। এরকম একটা দুটো করে সহজ সহজ মনে রাখবো। ক্যাডমিয়াম কোথায় পাওয়া যায়? না, ক্যাডমিয়াম পাওয়া যায় ছত্রাকনাশকের যৌগ হিসাবে তামাক পাতা, সিগারেটের ধোঁয়া, এগুলোতে সুপার ফসফেট সার, এগুলোতে ক্যাডমিয়াম পাওয়া যায়। নিকেল
নিকেল সাধারণত পাওয়া যায় এই যে চিংড়ি, বনস্পতি বা ঘি, যেগুলো বনস্পতি, ডালডা, সিগারেটের ধোঁয়া, এখানে নিকেলের বিভিন্ন যৌগ পাওয়া যায়। অ্যালুমিনিয়াম, আমরা যে প্রসাধনী দ্রব্যগুলো, কসমেটিক্স দ্রব্যগুলো ব্যবহার করি তার ভিতরে পাওয়া যায়। অ্যান্টাসিড জাতীয় ওষুধে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। এবং আমরা যে মোড়কগুলো, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করি বিভিন্ন মানে যেগুলো আমরা রাস্তায় যে ফাস্টফুডগুলো বাড়িতে আনার জন্যে সেগুলো কিন্তু অনেক সময় অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে দেয়। সো এগুলো থেকেও মানবদেহে কিন্তু অ্যালুমিনিয়াম প্রবেশ করতে পারে। নিচে আর কয়েকটা রয়েছে, ফ্লুরিন এবং আর্সেনিক। ফ্লুরিন গভীর যে নলকূপের জল, মানে অনেক গভীর নলকূপের জলে ফ্লুরাইড রূপে থাকতে পারে। আর্সেনিক অগভীর, এটা গভীর, এটা অগভীর, সেটা আর্সেনাইট এবং আর্সেনেট এবং আর্সেনাইট হিসেবে থাকতে পারে। ওকে, সো এবার দেখাতে বলেছে যে মানে কোনো ধাতু অধাতু ঘটিত রোগ নিয়ে একটা রিপোর্ট করতে বলেছে। এটা স্কুল থেকে অনেক সময় দেয়, যদি দেয় সেটা করতে হবে, না দিলে আমাদের করার দরকার নেই। সো আমাদের এই 2.1 চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো। 2.2 চ্যাপ্টারটা আমি পরে শুরু করবো, কিন্তু তার আগে অঙ্ক অনেক দিন হচ্ছে না, অঙ্কটাকে নেক্সট ক্লাসে আমি শুরু করবো। সো কবে ক্লাস হবে আমি গ্রুপে জানিয়ে দেবো। যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে তাহলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি।